ভাষা, আচরণ ও ভিন্নমত সহ্য করার ক্ষেত্রে পুরনো রাজনৈতিক সংস্কৃতি যদি বহাল থাকে, তাহলে পরিবর্তনটা কোথায় হল? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে বলেই সমাজ কাঠামোর সবকিছু পরতে পরতে যে ময়লাগুলো জমে আছে আমাদের দশকের পর দশক ধরে, সেগুলো সার্টেনলি ওভারনাইট এগুলো মানে আনডু হয়ে যাবে অথবা এটা হারায়া যাবে, আমরা সবাই খুব ভালো ভালো যাবে। মানুষ হয়ে যাব, মানে এটা আশা করার সুযোগ নাই আর কি। এবং একই তর্ক কিন্তু আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও হয়েছে বাংলাদেশের সিভিল সোসাইটিতে, যে অস্থিরতা, এগুলোর বাস্তবতা কি। কিন্তু গালিগালাজ শুনিনি, অশালীনতা শুনিনি। ব্যাপক গালাগালি হয়েছে, আপনি তখনকার রাজনীতির খোঁজ না, খবর নিয়ে দেখবেন। আমরা তো আপনার আমরা সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা এগুলো ওয়াকিফহল ছিলাম না, গালাগালিটার স্পেসটা কম। এখন আপনাকে চাইলেই যে কোনো সময় যে কোনো মিনিটে গালি দেওয়া সম্ভব, আপনার ফেসবুকে আর গিয়ে যদি দুটো কমান। থাকেও, সে কারণেই তো 5ই আগস্টের যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, Certainly. মানে But সেটাই তো চাওয়া ছিল। যেটা পার্থক্য ছিল যে 5 দশক আগে আমার সমাজ এত নষ্ট হয়নি। আমাদের যে মূল্যবোধের জায়গা, ধর্মীয় মূল্যবোধ বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, পারিবারিক মূল্যবোধ বলেন, প্রত্যেকটা মূল্যবোধের অনেক সলিড জায়গা ছিল, যে এটা ওভারনাইট নষ্ট হয়ে যায় নাই। এটা অনেকগুলো বাস্তবতা আছে। একটা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি গ্লোবালি প্রত্যেকটা সমাজের মোরাল ডেপ্রাভেশন তৈরি করেছে, নৈতিকতা ধসে দিয়েছে, পরিবার ধসে দিয়েছে, ফ্যামিলি নাই। তারপরে হচ্ছে যে টিচারদের ভিতরে এই এই একই ফেনোমেনা ডেভেলপ করছে। এরপরে দেখেন যে আমেরিকার সিনেট হিয়ারিং এ দেখলাম, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষজ্ঞরা বলছে যে তারা আমেরিকার প্রত্যেকটা জেনারেশনের আইকিউ টেস্ট করছে গত ২৫০ বছর থেকে, ধরেন বহু বছর থেকে করতেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা পেলো ২০০০-এর পরে যে জেনারেশন আসছে যাদের আইকিউ ডেভেলপ করছে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তাদের ১৫০-২০০ বছরের হিস্ট্রিতে। কেন? কারণ হচ্ছে তাদের ফাইন্ডিংস হচ্ছে যে মানুষ যে লেভেলে পড়ালেখা করে বন্ধ করে দিয়ে প্রযুক্তি আসক্ত হয়ে গেছে, তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেছে, সে নতুন কিছু ভাবছে না, করছে না, গবেষণা খেলাধুলা কিছু হচ্ছে না। তাই এই জন্য আপনি যদি মোরাল ডেপ্রাভেশন দেখেন, এটা গ্র্যাজুয়ালি হয়েছে এবং প্রত্যেকটা কারণ এটার কারণ। গণ অভ্যুত্থান কিন্তু সমাজের নৈতিকতা তৈরি করবার জন্য তৈরি হয়নি, এটা রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গায় তৈরি হয়েছে। তাই কোনটার কারণে কোনটা ট্রিগার করবে ওই জায়গাটা আমাদের মাথায় রাখা দরকার। যে আমি এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই মানে হচ্ছে আপনি কালকে নৈতিক ভালোবান মানুষ হয়ে যাবেন, আপনি ঘুষ খাবেন না, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। বাস্তবতাটা এরকম, এটা ডিফারেন্ট লড়াই আর কি সমাজের ভিতরে। প্রথম ক্রিকেটটা ছিলই তো বৈষম্যের এই যে আন্দোলনটা, যে বৈষম্য বিরোধী, মানে এই যে সমাজের বৈষম্য, সেটাই ছিল প্রথমই। আর বৈষম্যের এবং সাথে ধরেন তার শিষ্টাচার, সাথে different পলিটিক্যাল জিনিস আর কি। বৈষম্য কিংবা সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সব জিনিসগুলো কিন্তু এখানে ট্রিগার করেছে। এবং তার পরবর্তীতে এসছে হলো অন্যান্য যে আপনার যে অনিয়মগুলো রয়েছে, যে প্রয়োজনগুলো এসছে সেগুলো থেকে। তো হ্যাঁ, আমাদের যে এই যে দীর্ঘ 15-20 বছরের যে আপনার এই যে অসহিষ্ণুতা, ভয় দেখানো, কিংবা আপনার এই যে মানে খারাপ বিতর্ক, খারাপ কথা মত প্রকাশ করতে না দেওয়া, সেগুলোর জায়গায় তো এসছে যে এই যে আকাঙ্ক্ষাটা যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম, তো সবাই ঝাঁপিয়ে পড়লো। তো সেখানে এসে তো আমরা কিছুটা হলেও আশা করব সেখান থেকে কিছুটা বেরিয়ে আসতে। তো আমরা তো দিন দিন দেখছি সেটা না হয়ে আরো উল্টো যাত্রা দেখছি আমরা। না, উল্টো যাত্রার কথা আমি বলবো না, বাট বিষয় হচ্ছে যে আপনি হয়তো প্রত্যাশার লিমিট পূরণ করতে পারছি না। প্রতিটা বড় ঘটনা, যুদ্ধ, গণ অভ্যুত্থান, বিপ্লব যেটা করে প্রত্যাশার পারদ তৈরি করে, আকাশ সমান পারদ তৈরি করে। এবং এই পারদটা আশা করে সবাই যে খুব অল্প সময়ের ভিতরে আমি ডেলিভার করব, এবং সমাজের প্রত্যেকটা অসঙ্গতি সাডেনলি ওভারনাইট কিউরড হয়ে যাবে। এই আকাঙ্ক্ষাটা প্রবলেম্যাটিক। আমাদেরকে রিয়েলিস্টিক হওয়া দরকার যে প্রত্যেকটা লড়াই আসলে সলিড কি আকাঙ্ক্ষা ছিল, কোনটা রাজনৈতিক, কোনটা রাষ্ট্রীয়, আর কোনটা সামাজিক এবং পারিবারিক। কিন্তু কোনো কোনো তরুণ প্রবীণ রাজনীতিবিদদেরকে নিয়ে যেরকম আপনার কথা বলছে, মানে একেবারে কিছু কিছু তরুণ রাজনীতিবিদ, মানে এটা কি অ্যাকসেপ্টেবল? মানে এই যে অসহিষ্ণুতা, ভাষার আগে ছিল না। ভাষার ব্যাপারে আপনি এটা দ্বিমত করতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তরুণদের ফ্রাস্ট্রেশনের লেভেলটাও বোঝা দরকার। যে প্রবীণরা আমাদের জেনারেশনকে নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে যতই ফ্রাস্ট্রেশন থাকুক, দেখুন আমরা কিন্তু 90-এর গণ আন্দোলন দেখেছি। 90-তে তো আমরা সবাই সে আন্দোলনে ছিলাম। কই তখন তো আমরা এই যে নোংরা গালিগালাজ করতে দেখিনি, এই যে নোংরামিগুলো তো আমরা দেখিনি। এবং আপনার এই যে ব্যক্তিগত একদম আক্রোশ কিংবা আক্রমণ, অশালীনতা, এগুলো তো দেখিনি। এটা একটা লম্বা একটা বড় কারণ হচ্ছে যে আপনি একটা অগণতান্ত্রিক পরিবেশে, যদি চাপা পরিবেশে আপনি লম্বা সময় থাকেন, আপনি নিজেকে ভেন্টিলেট করতে পারছেন না। ফ্যাসিবাদের আমলে লম্বা সময় থাকার কারণে যেটা হয়েছে, জনগণের ভিতরে তো কোনো কনভারসেশন হয় নাই, আমি তো কথা বলতে পারিনি, সব ক্ষোভ জমে আছে ভিতরে।
আপনি যখন একটা সুযোগ করে দিচ্ছেন সেগুলো ভেন্টিলেট করবার জন্য, প্রকাশের মাধ্যম কি ওই গালিগালাজ? না ওইটা এটা হয়, আপনি যখন অনেকক্ষণ সাপ্রেস করে রাখবেন, আমরা কনভারসেশন করতে দেবেন না। আমরা এই বিষয়টি নিয়ে আব্দুল তুষার আপনার কাছে যেতে চাই যে এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ কি অশালীনতা হতে পারে? না, পারে না। এটা আসলে এই গালিগালাজকে বৈধতা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। আপনি ধরেন বন্দুক দিয়ে যুদ্ধ করেছেন, এরপরে যখন আন্দোলন হয়ে গেল, যুদ্ধে আপনি বিজয়ী হলেন, তারপরে কি আপনি রাস্তাঘাটে বন্দুকটা ব্যবহার করতে থাকবেন? ফলে কেউ যদি বলে যে আন্দোলনের সময় আমি ভাষা ব্যবহার করেছি, সেই ভাষা আমি এখনো ব্যবহার করি, সেই ভাষা আপনি ব্যবহার করেছেন যার বিরুদ্ধে, সে তো নাই। যে সিস্টেমের বিরুদ্ধে বলেছেন সেই সিস্টেমও নাই। এবং এই সিস্টেম এই ভাষার প্রসার ঘটিয়েছিল বলেই তো সেই সিস্টেমকে আপনি ওই ভাষা আক্রমণ করেছেন, অথবা সেই সিস্টেমের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে আপনি সেইখানে আক্রমণ করেছেন। এখন তো সেই সিস্টেম থেকে বের হয়ে এসে আমাদের নতুন একটা সমাজ ব্যবস্থা, নতুন একটা পরিবেশ তৈরি করার কথা। তাহলে সে একই ভাষায় আপনি যদি এখনো আপনার কার্যক্রম চালিয়ে যান, তাহলে কি হবে? তাহলে পৃথিবীতে পদ্ম ফুল জন্মাবে শুধু ডাস্টবিনে, এবং ডাস্টবিনই হবে স্থায়ী। ব্যাপারটা তো সেরকম না। ডাস্টবিনে যখন পদ্ম ফুল জন্মায়, আমরা সেটাকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে নেই এবং বলি কি যে গোবরে পদ্ম ফুল। কিন্তু সেজন্য কি আমরা পদ্ম ফুল গিয়ে গোবরের মধ্যে চাষ করি? সেটা তো করি না। অতএব এইটা যে যাই বলে বলুক, এটা আসলে সঠিক ব্যাখ্যা না। দ্বিতীয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা এটা বুঝি নাই, ব্যাপারটা সেরকম না। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটি অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে বলে যারা গালি দেয়, এরা কিন্তু সমাজের একটা বিরাট অংশ না। আমরা যে ভাবছি যে বাংলাদেশের সকল লোক গালিগালাজ করছে, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু যে লোকগুলি গালিগালাজ করে, তারা সোশ্যাল মিডিয়াটাকে একটা সহজ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে তারা এখানে সকলে এসে গালি দেয়। সকল ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে কবিতা লেখে না, কিন্তু সকল গালিগালাজ দানকারী লোক এসে সোশ্যাল মিডিয়াতে গালি দেয়। ফলে দেখা যায় যে কয়েক লক্ষ লোক গালিগালাজ করছে, কিন্তু এই কয়েক লক্ষ লোকই হচ্ছে এই গালিদানকারী ব্যক্তিদের একটা বিরাট অংশ। কিন্তু এরা কি করছে? এরা অন্যদেরকে প্রভাবিত করতে পারছে, কেননা তারা যেহেতু সংঘবদ্ধভাবে এই গালিগালাজের চর্চা করে, তাদের এই গালিগালাজকে অনেকে ফলো করতে শুরু করেছে। তারা ভাবতে শুরু করেছে যে এইভাবেই আন্দোলন করতে হয়, এইভাবেই সমালোচনা করতে হয়, এই ভাষাতেই আক্রমণ করতে হয়। যে ভাষা, এমনকি এমনকি সবচেয়ে ভয়ের ব্যাপার হলো নীতি নির্ধারকরাও তাদেরকে তোয়াজ করছে। নীতি নির্ধারকরা এই গালির প্রচারের জন্য দায়ী। আপনার মনে আছে সিপি গ্যাং চালু করা হয়েছিল, বাসের কেল্লা চালু করা হয়েছিল। তো সিপি গ্যাংকে কে পৃষ্ঠপোষকতা করতো? তখনকার আওয়ামী লীগ সরকার পৃষ্ঠপোষকতা করতো, এবং সিপি গ্যাং কাউকে বাদ দিত না। আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ শুরু করতো, এবং অনেক সময় বানিয়ে বানিয়ে গালিগালাজের পরিবেশ তৈরি করতো, গালিগালাজের কেস তৈরি করতো, যে ওনাকে গালি দিতে হবে অথবা গালি দেওয়ার জন্য একটা কেস ক্রিয়েট করতো। ঠিক একইভাবে বাসের কেল্লাও সেটা করতো। সে একইভাবে বিভিন্ন তখন যারা করলো, তারা দেখলো যে বা এটা করে তো বেশ কাজ হয়, অনেকের মুখ বন্ধ করানো যায়। অনেক ভদ্রলোক তখন ফেসবুক কথা বললো না, চুপ করে গেল, আমাকে গালি দেয়, গালি সহ্য করার দরকার কি? ফলে তাদের ওপিনিয়নকে ওইখান থেকে দূর করে দেওয়া সম্ভব হলো। এই সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে অনেকে এসে কমেন্ট করে না। ধরেন আপনি একটা চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, সেখানে এই গালিবাজরা ঢুকে ইচ্ছা মতো গালি দিচ্ছে, এবং কেউ যদি ওইখানে এসে প্রশংসা করে, সেই প্রশংসা যে করে তাকেও গালি দিতে শুরু করে। অর্থাৎ তারা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করলো যে আমরা যাকে গালি দেব সে গালির উপযুক্ত, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। এটা যে আমরা ইতিহাসে বহুবার দেখেছি, গালিগালাজের চর্চা তো এখন থেকে না। গালিগালাজ করা, মানুষকে অপমান করা, এই চর্চা বহু বছরের। মানে মানুষের যখন মানুষ কথা বলতে শিখেছে বা মানুষ যখন এই ব্যবহারগুলি শিখেছে, তখন থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি এই ধরনের আক্রমণের শিকার কারা হয়েছেন? সমাজ সংস্কারক, যারা ধর্ম প্রচার করেছেন, যারা সমাজে পরিবর্তন আনতে চেয়েছেন, তাদেরকে কিন্তু তাদের ওই সময়ের লোকেরা কুৎসিত ভাষাতে আক্রমণ করেছে, কুৎসিত আচরণের মাধ্যমে আক্রমণ করেছে। কিন্তু সমস্যাটা কোথায়? সেই কুৎসিত আচরণের বিপরীতে সমাজের একটা বিরাট অংশ দাঁড়াতে পেরেছে। কিন্তু এখন যেটি ঘটেছে, সোশ্যাল মিডিয়াতে এই বেকার একটা প্রজন্ম, যে প্রজন্ম ওইখানেই থাকে, ওইখানেই খায়, ওইখানেই ঘুমায়, তারা এই গালিগালাজের চর্চা করছে। আপনার যদি কাজ থাকে, আপনি গালির উত্তর দেওয়ার জন্য সময় নষ্ট করতে পারবেন? অথবা আপনার যদি কাজ থাকে, আপনি যারা গালি দেয় তাদেরকে গালি দিও না, এই প্রচার প্রচারণা চালানোর জন্য ব্যবহার করতে পারবেন? আমি আপনাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একজন ছেলে বা একজন ব্যক্তি ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লিখতেন এবং তার অনেক কথা ভাইরাল হতো, অনেক লাইক, অনেক শেয়ার। তাকে আমি একদিন বললাম যে এই যে যখন গালির চর্চা মাত্র শুরু হচ্ছে, তাকে আমি বললাম যে আসো আমরা সবাই মিলে একটা চেষ্টা করি, আমরা সবাই মিলে গালি দিও না এই কথাটা বলতে শুরু করি। তরুণ প্রজন্ম তো অনেক কথা আমাদেরটা শোনে বা ফলো করে, এবং তোমাকেও ফলো করে। সে বলল আমার টার্গেট গ্রুপ এটা না। তো তার টার্গেট গ্রুপ এটা না, কিন্তু যখন সে নিজে গালিতে আক্রান্ত হলো, তখন আমাকে একদিন বলছে, আমাকে যেভাবে গালি দিচ্ছে আপনি কিছু বলছেন না। প্রবলেমটা কোথায়? আমরা যারা এই গালির বিরুদ্ধে কথা বলতে গিয়েছি, আমাদেরকে আরো অধিকতর গালির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সেই গালিগালাজের কারণে আমাদের মতো অল্প কিছু লোকজন মুখ বন্ধ করি নাই। কিন্তু অধিকাংশ লোক তো কি করে, যে আমি কেন সমাজের কি আমার দায় কি, আমি কেন ওখানে গিয়ে গালি খাবো? ফলে গালির বিরুদ্ধে পাল্টা যে প্রতিবাদ, সেটা সোশ্যাল মিডিয়াতে হয় না। আরো একটা বিষয় রয়েছে, যারা এই গালিগালাজগুলি দেয়, তারা অনেকেই আমাদের সমাজের মধ্যে থাকে অন্য নামে, অন্য চেহারায়। আমি প্রতিষ্ঠিত ব্যাংকার পেয়েছি, শিক্ষক পেয়েছি,
নারী আন্দোলন করে এমন ব্যক্তি পেয়েছি, চিকিৎসক পেয়েছি, যারা ভিন্ন নামে ওখানে থাকে এবং গালিগালাজ করে, এবং তাদের কয়েকজনের আইডেন্টিটি আবিষ্কার করেছে। আবার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। শিকদার মেডিকেল কলেজের একজন চিকিৎসক, নারী চিকিৎসক, কুৎসিত ভাষায় গালিগালাজ করে। তো তাকে আমি লিখলাম যে তুমি যে গালিগুলো দিচ্ছ এটা কি ঠিক? বলে আমি যুদ্ধ করছি। কিসের যুদ্ধ? বলে যে আমি যুদ্ধ করছি। সে সিপি গ্যাং এর সদস্য ছিল। তো আমি বললাম যে এই যুদ্ধ তো তুমি বুঝতে পারছো না, তুমি তো এটা ভুল করছো। কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে হঠাৎ দেখি আমার ইনবক্সে একটা মেসেজ, আমি যে বিভিন্ন সময় আপনাকে গালি দিয়েছি, বিভিন্ন জায়গায় অনেককে গালি দিয়েছি, ইনবক্সে গালি গালাজ করেছি, এগুলো একটু মুছে দেন। কেন? বলে আমার বিবাহ ঠিক হয়েছে, আমার শ্বশুর বাড়ির লোক এটা দেখলে কি ভাববে। জি, এরকম এখন দেখেন, যে কিনা তার শ্বশুর বাড়ির লোককে ওই গালিটা দেখাতে লজ্জা পায়, সে কিন্তু প্রকাশ্যে ভিন্ন নামে এসে ওই গালিগালাজগুলি করতে পছন্দ করে, এবং এইগুলি আমরা বিভিন্ন কারণে আমাদের ব্যক্তির সাথে ব্যবহার করেছি। রাজনৈতিক দল বট বাহিনী তৈরি করে প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে গালিগালাজের চর্চা করেছে। এমনকি প্রতিদ্বন্দ্বী শিল্পীরা নিজেদের নামে গ্রুপ তৈরি করে অন্য শিল্পীর নামে গালিগালাজের সূচনা করেছে। ফলে এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা সামাজিক ক্রাইম, এটা একটা অপরাধ প্রবণতা। সেই অপরাধ প্রবণতাকে বিপ্লবের নামে আপনি জায়েজ করতে জি। পারবেন না। জি। বিপ্লব গালিগালাজ করতে বলে এমন ব্যক্তিকে যে গালিগালাজের উপযুক্ত, কিন্তু বিপ্লব তো এই কথা আমাদেরকে বলে নাই যে বয়োজ্যেষ্ঠকে আপনি গালি দিবেন, শিক্ষককে গালি দিবেন, আপনার কারো কথা পছন্দ না হলে গালি দিবেন। এখন কিন্তু সেই জায়গাতে গিয়ে পৌঁছে যে একজনের কথা মানে পছন্দ যত্র না হলে তত্র। যত্রতত্র, যেমন এই যে রাজনীতিবিদ ফজলু সাহেব অকথ্য গালিগালাজের শিকার হয়েছেন। কেন? উনি কি কোনো অশ্লীল কথা বলেছিলেন? উনি কি কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন? তার কথাগুলি এদের পছন্দ হয় নাই, সেজন্য তারা অকথ্য গালিগালাজ করেছে। কিন্তু মানে আপনার আপনার পছন্দ না হলেই কিংবা আপনার প্রতিপক্ষ হলেই আপনি অকথ্য ভাষায় গালাগালি করবেন। হ্যাঁ, এবং সেটাকেই ধরে নেওয়া হয়েছে প্রতিবাদের ভাষা জি, বা দ্বিমত পোষণ করার ভাষা। ধন্যবাদ। দ্বিমত পোষণ করার ভাষা তো এটা হতে পারে না। ধন্যবাদ জনাব ফরিদুল হক। তরুণদের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হলেও তরুণ রাজনীতিকদের একাংশের ভাষায় প্রবীণ রাজনীতিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি তাচ্ছিল্য করতে দেখা যাচ্ছে। প্রতিষ্ঠিত নেতৃত্বকে প্রশ্ন করা নিশ্চয়ই প্রয়োজন, অবশ্যই আপনি সেটা বলুন, প্রশ্ন তো করতেই হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে, কিন্তু প্রশ্ন অসম্মানের সীমারেখা তো একটা জায়গায় থাকতে হবে, সেটার যদি বিশ্লেষণ করে। জি, সেটা ধন্যবাদ। আমি একটা ইন্টারেস্টিং, আপনাদের এই আলোচনার মধ্যে ইন্টারেস্টিং একটা গল্প মনে পড়ল। জি। সম্ভবত 90-এর দশকে আমার একজন সিনিয়র ফ্রেন্ড, বড় ভাই বলতে পারেন, উনি হচ্ছে বেশ গালি দেওয়ায় ওস্তাদ লোক। তো ওনাকে গালি দেওয়ায় ওস্তাদ, ওনাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েটে হায়ার করে নিয়ে যাওয়া হতো গালি দেওয়ার জন্য। মানে ওনার বন্ধুরা যেই হলে থাকতো, কাউকে পরাস্ত করার জন্য, ওনার বন্ধুরা যেই হলে থাকতো, অপোজিট হলের সাথে যখন ওনাদের ওই সন্ধ্যার পরে লোডশেডিং এর সময় যখন গালির প্রতিযোগিতা চলতো, তখন ওনাকে হায়ার করে নিয়ে যাওয়া হতো। সো গালি হঠাৎ করে বাংলাদেশে এসেছে, ব্যাপারটা এরকম না, গালি সবসময় ছিল। না, আমি কিন্তু প্রথম শুনলাম, মানে which is very না, এটা interesting। রিয়েল স্টোরি। যে হায়ার করে গালি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো। আপনি, আমার ধারণা ওই সময়টা আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো যে ওই সময়টাতে যারা ওই ক্যাম্পাস গুলোতে ছিলেন, হলে ছিলেন, ওনারা বলতে পারেন। এটা মানে So, এটা মানে মানে ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন আগেও ছিল, এখনো থাকবে? না, আমি সেটা বলছি, কিন্তু ধরেন আমাদের মানে কি বলে যে যখন নসিহত করা হয়, অ্যাজ ইফ ধরেন হঠাৎ করে গালি শুনতেছেন, ব্যাপারটা কিন্তু এরকম। এবং যেগুলোকে গালি বলা হয়, কোনটা গালি কোনটা গালি না, এটা ঠিক করবে কে, কারা ঠিক করে দিচ্ছে, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা তো সত্য যে আমরা ধরেন অনেকগুলো কথা আসছে, কিন্তু আমি এটাকে একটা ইন্টারেস্টিং আরেকটা গল্প আছে, মানে আমাদের একটা অভিজ্ঞতা। সেফুদার নামে একজন ভদ্রলোক আছে না, ফেসবুকে খুব জনপ্রিয়। এই লোক জনপ্রিয় হয়েছে হচ্ছে গালি দিয়ে। প্রশ্ন হচ্ছে, আমি আসলে প্রথমে ভয়ে এটা শুনতাম, কিন্তু আমাকে একদিন একজন জোর করে শোনাইছে কানে হেডফোন। এটাকে কি জনপ্রিয় বলবেন না কুখ্যাত? আমি বলি কেন কেন জনপ্রিয় হয়েছে, এটার পেছনে কারণ না আছে। না, আমার কিন্তু এখানে আপত্তি আছে। হ্যাঁ, এটা কি জনপ্রিয় না কুখ্যাত? থাকতে পারে তো, কিন্তু ঘটনা হচ্ছে যে গালি দিয়ে, গালির মাধ্যমে ফেমাস কিন্তু হতে পারে দুই ভাবেই। গালি ডাকা তো হতে পারে, আবার আপনি বলতে পারেন গালি দেওয়ার মধ্য দিয়ে সে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে আনছে, অনেকগুলো হিস্ট্রিক্যাল রেফারেন্স আমাদের সামনে আনছে, এবং ফ্যাসিস্টের বিভিন্ন ধরেন কম্পোনেন্টকে সে গালির মাধ্যমে আঘাত করছে। তো বিভিন্ন কারণে সমাজের মধ্যে এই জিনিসটা তো হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। এখন ধরেন রাতারাতি এটা নাই হয়ে যাবে, ব্যাপারটা। আমি যে জায়গাটাতে আপত্তি করবো, আপনি শুরুটা করছিলেন যে জায়গাটা, ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইছি, গালি থাকবে কিনা। নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা পলিটিক্যাল ম্যাটার, গালি একটা সামাজিক ইস্যু। তো দুইটাকে আপনি এক জায়গায় করতে পারবেন। আমি আপনাকে বলি, পলিটিক্যাল লোক যখন সমাজকে ঠিক করতে যাবে, তখন ওই সমাজ ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এটা সামাজিক ভাবে আপনাকে ডিল করতে হবে, এটা পলিটিক্যাল স্পেকট্রামের আলোচনার বিষয় না। আমি এটা মনে করি এটা পলিটিক্যাল স্পেকট্রামের বিষয় না।
এখন পলিটিশিয়ানরা গালি দেয় কেন? যে দিচ্ছে আপনি তাকে নিন্দা করেন, বন্ধ করেন। গালির প্রশ্নে আমার জায়গা হচ্ছে আমি তিনটা কথা। একটা হচ্ছে যে ধরেন গালি দিয়ে কেউ মনে করলো যে এটা ভুল হয়েছে, আমি ধরেন মনে করলাম ভুল হয়েছে, যদি মনে করে আমি শুধরে নিব। ধরেন আমি ঘাড়তারামি করে বললাম যে না এটা ভুল হয়নি, আমি গালি দিছি এটা ঠিকই আছে, তাহলে কি হলো? এটা আমি একটা অন্যায় করলাম। অন্যায় করলাম মানে হইতেছে তখন আপনি এটাকে সামাজিকভাবে আমাকে নিন্দামন্দ করবেন। অন্যায় কি? অন্যায় কিন্তু দেখেন কোনো অপরাধ না। অন্যায় আর অপরাধের মধ্যে পার্থক্য আছে। আপনি সামাজিক কিংবা ধর্মীয় যে কালচার, এই কালচারের মধ্য দিয়ে ধরেন আপনি কিছু অন্যায় করেন যেটা অন্যরা পছন্দ করছে না, আপনি এটাকে নিন্দামন্দ করেন। আপনি যদি গালির মাধ্যমে অপরাধ, গালিকে যদি অপরাধ সাব্যস্ত করতে দেন সেটা একটা ডিফারেন্ট ইস্যু। সেরকম পরিস্থিতি, সেরকম জায়গা কিন্তু এখনো যায় না। এখন ধরেন বট বাহিনী, আপনার ধরেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, এরকম বহু জিনিস আছে। এটা তো ধরেন একদিনের ব্যাপার না। সিপি গ্যাং, বাঁশের কেল্লা, এরপরে সিআরআই হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি গালি কালচারটাকে জাস্টিফাই করেন। না, আমি জাস্টিফাই করছি না, আমি এটার কারণ খোঁজার চেষ্টা করছি, আমি জাস্টিফাই করছি না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার ভিতরে একটা ওই মানে ছোট ছোট ব্যাপার আছে। ছোট যেমন ধরেন তাচ্ছিল্য করা। একজন সিনিয়র মানুষকে কেন তাচ্ছিল্য করা যাবে না? কেন সবাইকে সম্মান করবে? এটা তো নাও হইতে পারে। আমি কেন বাধ্য সবাইকে সম্মান করব? ধরেন আপনি যে প্যারামিটার থেকে আপনি যে প্যারামিটার থেকে একজনকে সম্মান করেন, এখানে আমার কাছে হয়তো একটা ডিফারেন্ট প্যারামিটার আছে যে তাকে আমি সম্মান করতে পারি না, সেটা হতে পারে, থাকতে পারে না। এক্স্যাক্টলি, তো সেই জায়গায় আমি তাচ্ছিল্য করতেই পারি। আপনি খেয়াল করেন যে ধরেন আমাদের এই যে ধরেন আপনি সিনিয়র পলিটিশিয়ানদের কথা বলতেছেন, এই সিনিয়র পলিটিশিয়ানরা লম্বা সময় ধরে 50 বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এমন জায়গায় নিয়ে আসছে, 50 বছর পরে আধুনিক যুগে এই সময় এসে আমাদের 2000 মানুষকে জীবন দিতে হয়েছে একটা ফ্যাসিস্ট কাটানোর জন্য। এটা তো আমাদের সকল সিনিয়র পলিটিশিয়ানদের যৌথ ব্যর্থতা, তাই না? ধরেন কারোর ব্যর্থতার মাত্রা হয়তো 100, কারোর ব্যর্থতার মাত্রা 10, কিন্তু ওই 10-এর মাত্রাকে ওনারা একসেপ্ট করেছেন যে না আমাদের কোনো ভুল ছিল। একজন সিনিয়র পলিটিশিয়ান আপনি পাবেন বাংলাদেশে গত 50 বছরে যে যিনি বলেছেন ধরেন উনি কোনো অপরাধ করেন না কিন্তু আমি ভুল করেছি, একজন পাবেন। সম্ভবত খুব ম্যাসিভলি কিংবা ধরেন খুব সেলিব্রেটেডলি একজন ভুল স্বীকার করেছিলেন, শেখ হাসিনা 96 সালে এই হজ করে এসে মাথায় কালো কাপড় বেঁধে বলছিল যে আমাদের ভুল হয়েছে, আমাদেরকে আরেকবার সুযোগ দেন। কিন্তু ম্যাসিভলি আপনি কোনো ভুল পাবেন? তা আপনি যদি এটা না পান, আমরা যারা এসে ধরেন একটা যখন আমাদের জীবনের কিংবা যৌবনের খুবই গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আমরা যখন ফ্যাসিস্টের একটা শাসনের মধ্যে আছি, আমাদেরকে বদ্ধ করে রাখা হচ্ছে, আমরা কথা বলতে পারছি না, আমাদের চাকরির নিশ্চয়তা নাই, আমাদের খাদ্যের নিশ্চয়তা নাই, আমরা ভেজাল খাচ্ছি, প্রতিদিন আমরা রাস্তায় মরতেছি। রাস্তায় মরার পরে বন্ধুদের জন্য বাচ্চারা যখন আন্দোলন করতে যাচ্ছে, সেই বাচ্চাদেরকে পেটানো হচ্ছে। কোটা ব্যবস্থা নামে একটা জিনিস দেওয়া হয়েছে, সেই কোটার সাধারণ একটা জিনিস যখন মানে দাবি করা হয়েছে, সেটার বিরুদ্ধে পেটানো হচ্ছে। আমরা দেখছি কি সিনিয়র নেতারা যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ধরেন বড় বড় পদে যারা ছিলেন, তারা বিরোধী দলের লোকদেরকে এত নোংরা ভাষায় গালি দিচ্ছে। এটা তো একটা ধরেন বাস্তবতা। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? এটা পরিবর্তনের জন্য আমরা কথা বলছি। পরিবর্তনের জন্য কথা বলার ক্ষেত্রে আবারও আমাদের ওই পলিটিক্যাল জায়গা থেকে বেরোতে হবে। একজন আরেকজনের দায় দিয়ে এটা হবে না, সবাইকে নিয়ে আমি আপনার কথা এসে শুনবো এবং প্রধানত এটা সামাজিকভাবে আলাপ করতে জি হবে। ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারেক, এই মাত্র জন ফরিদুল হক যে বক্তব্যটি দিলেন, যে বিশ্লেষণটা করলেন, আপনি কি মানে আপনি এটার সাথে কতটুকু একমত, কিংবা এটাকে কিভাবে আপনি ভাঙবেন কিংবা বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং এখানে অনেকেই আছেন, সবাইকে শুভেচ্ছা। দেখেন আসলে আপনি কিন্তু তরুণদের দৃষ্টিভঙ্গিটা দেখলেন না, আমার কাছে মনে হয়েছে এখানে একটা মিসকনসেপশন হচ্ছে, একটা ভুল ধারণা হচ্ছে। এবং আমরা জানি যে সবকিছুরই একটা রাজনৈতিক শেকড় থাকে। এই যে গালিগালাজ, এটা কিন্তু রাজনৈতিক শেকড়ের বাইরে কোনো কিছু। আমরা যদি ম্যাকিয়াভেলির কাছে ফেরত যাই, ম্যাকিয়াভেলির পলিটিক্স, রিয়েল পলিটিক্স বলে একটা কথা আছে। সেখানে বলা হয় যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য শিষ্টাচার এবং নীতি নৈতিকতার বালাই কোনো দরকার নেই। আপনি তার জন্য যা ইচ্ছা তা করতে পারেন, এর জন্য ঘৃণা ছড়াতে হবে। এবং ঘৃণা ছড়ানোর জন্য গালি হলো সবচেয়ে উপযুক্ত মাধ্যম। এবং ঘৃণা ডিস্ট্রিবিউট করার জন্য ঘৃণাকে আপনি স্প্রেড করে দেন। এই যে ঘৃণা ছড়ানো, হ্যাট্রেড, এটা হলো পলিটিক্সের, ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের একটা বড় টুল। এটা বিভিন্ন সময় হয়েছে, পাশ্চাত্যে হয়েছে, মধ্যপ্রাচ্যে হয়েছে, আমাদের দেশেও চলছে। এবং আপনি দেখবেন এই যে গালির কিন্তু একটা লৈঙ্গিক ভাষা আছে। আপনি দেখবেন যে এই জুলাই অভ্যুত্থানে নারীর অঙ্গকে চিহ্নিত করে একটা গালি কিন্তু ব্র্যান্ডিং হয়েছে। এবং এই ব্র্যান্ডিংটা কি ঘৃণা ছড়ানো, একটা জেন্ডারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, এবং এইটাকে মহিমান্বিত করা, এবং এইটাকে যারা সাবঅল্টার্ন তত্ত্ব দিয়ে যারা জায়েজ করতে চায়, এটা মোটেও সঠিক না। কারণ যেটা আমার তরুণ বন্ধু যেটি বললেন, যে প্রবীণ প্রজন্মের নেতাদেরকে অসম্মান করার তো কোনো বৈধতা নাই। আপনি তাদের সমালোচনা করতে পারেন। প্রবীণ প্রজন্ম যদি কোনো ভুল করে থাকে, তার জন্য সমালোচনার ভাষা আছে। সমালোচনা করা মানে কিন্তু অসম্মান নয়। ফলে আমরা যখন সমালোচনাকে তাচ্ছিল্যের পর্যায়ে নিয়ে যাই, সমালোচনাকে যখন গালিগালাজের পর্যায়ে নিয়ে যাই, তখন সেটি কিন্তু আর
সমালোচনা থাকে না, তাহলে কি আমরা সমালোচনার অসম্মানকে গুলিয়ে ফেলছি? গুলিয়ে ফেলছি, এবং সেবার সেটাই একটা- হচ্ছে। এবং আপনি দেখেন এটার তো একটা পলিটিক্সটা, আমি যেটা শুরুতেই বলেছি, এর একটা পলিটিক্স আছে, এবং সেই পলিটিক্সটা যেমন লিঙ্গকে আক্রান্ত করে, একটা ভিন্ন লিঙ্গের মানুষকে আক্রান্ত করে, আবার একই রকম ভাবে আমাদের মুক্তিযুদ্ধকে আক্রান্ত করে। দেখবেন কৌশলে, নানান কৌশলে আপনি দেখবেন যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সাম্য, আমাদের যে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই সমস্ত থিওরিগুলোকেও কিন্তু এটা অ্যাটাক করে। যার ফলে সমাজে যে গণতান্ত্রিক সহনশীলতা, এই গণতান্ত্রিক সহনশীলতা যখন থাকে না, তখনই কিন্তু গালি পয়দা হয়। জি, এই যে বললেন গালি পয়দা হয়, আমরা এগুলোকে নিয়ে আরেকটু বিস্তারিত শুনবো আপনার কাছে। তার আগে একটি বিরতিতে যেতে হবে, বিরতি নিয়ে আসি। দর্শক এই মুহূর্তে নিচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে গালিগালাজ, এটার একটা পলিটিক্স আছে, যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে ঘৃণা ছড়ানোর জন্যই গালিকে ব্যবহার করা হয়। আবার এর আরেকটা দিক আছে, সেটা হলো তরুণরা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে কি ব্যবহার করবে। সেই ভাষা অনেক সময় ব্যঙ্গচিত্র হতে পারে, যেটা আমরা সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দেখেছি, অনেক ছড়া লেখা হয়েছে। আপনার 90-এর আন্দোলনের স্লোগানগুলোর কথা আপনার মনে আছে? হ্যাঁ, এগুলো অনেক ভাষাগুলোর কথা আপনার মনে অনেক আছে? ব্যঙ্গাত্মক। দেওয়াল চিত্রগুলোর কথা আপনার মনে আছে? তো সেই দেয়াল চিত্রেরই আরেকটা রূপ আমরা এবার গ্রাফিতির মধ্য দিয়ে দেখতে পেলাম। যেমন চেটে নয় খেটে খাও, এই গ্রাফিতির ভাষা, এটা ব্যঙ্গাত্মক কথা, কিন্তু এর মধ্যে কিন্তু একটা রিয়াল পলিটিক্যাল মিনিং আছে। রাইট। এখন আমরা যদি একটু পেছনে যাই, যেমন ধরেন আমাদের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, আমরা একটা সিমিলার উদাহরণ পাবো ইতিহাসে। সেটা হলো 60-এর দশকে ওয়েস্টার্ন সোসাইটিতে হিপ্পি বলে একটা জেনারেশন তৈরি হয়েছিল, জি। এবং হিপ্পিরা একটু প্রথা বিরোধী, কিন্তু তাদের একটা ফিলসফি ছিল, তারা শান্তিবাদী, তারা রক্ষণশীলতার বিরুদ্ধে, তারা মুক্তমনা, এবং তারা একটু মেডিটেশন এবং স্পিরিচুয়ালিটির দিকে তাদের আকর্ষণ ছিল। এই হিপ্পিদের 10 বছর পরে, 1 দশক পরে এসে তৈরি হলো পাঙ্ক জেনারেশন, ওয়েস্টার্ন সোসাইটি। তারপরে পাঙ্ক, রাইট। পাঙ্কদের 70 পরবর্তী। হ্যাঁ, পাঙ্করা ছিল ছোট চুল, এবং এরা হলো জাস্ট অপোজিট। তারা বলল যে ফিউচার বলে কিছু নাই, এবং তারা সব হতাশা, গালিগালাজ ইত্যাদির মধ্যে চলে গেল। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আমরা 21 শতকের বাংলাদেশি পাঙ্ক দেখতে পাচ্ছি, যারা ফিউচার বলে কিছু নাই, হতাশা ইত্যাদি, এবং এক ধরনের অ্যানার্কিস্ট, এক ধরনের নৈরাজ্যবাদী, যেটা জীবন বিমুখ। এই জায়গা থেকে গালির একটা পয়দা সেখানে হচ্ছে, এবং এটা দেখেন, এটা কিন্তু কোনো ফিলোসফিক্যাল সংগঠিত রূপ নিতে পারছে না, এবং এটাকে ইউজ করছে এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী, এবং এটাকে ইউজ করে বাংলাদেশের যে সম্প্রীতির যে ধারাটা ছিল, বাংলাদেশে যে ছোট দেশ, সবাই সবাইকে চেনে, এবং সেখানে যে সোশ্যাল পার্লামেন্টারিজম বলে যে জায়গাটা ছিল, অর্থাৎ আমরা কোর্টে যখন কেউ খারাপ শব্দ ইউজ করে, আমরা তখন বলি যে উনি আনপার্লামেন্টারি কথা বলেছেন। তা আমাদের সমাজেও এক ধরনের পার্লামেন্টারি বিহেভিয়ার ছিল। সামাজিকভাবে আমাদের সালিশের একটা রেওয়াজ আমাদের সোসাইটিতে আছে। সালিশে কেউ মুরব্বীদেরকে সাথে বেয়াদবি করতো না, সালিশে তরুণরাও প্রতিবাদ করতো। ফলে আমাদের বাংলাদেশি সমাজে, বাঙালি সমাজে কালচারে যেই কালচারাল বন্ডিংটা ছিল, এবং যেখানে যে পরমত সহিষ্ণুতার জায়গা ছিল, সেখানে একদিকে যেমন কীর্তন হতো, আরেকদিকে বাউল গান, মিলাদ, জারি সারি ইত্যাদিও হতো। আরেকটি বিষয় আমি ইয়াংদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো, এখানে তুষার ভাই আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, এক সময়ে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ডিবেটিংটা ছিল একটা ভেরি পপুলার একটা প্র্যাকটিস, রাইট। এবং এই ডিবেটে কেউ কিন্তু কাউকে গালিগালাজ করতো না, এবং তুমুল বিতর্ক হতো, এবং জাতীয় টেলিভিশন বিতর্ক, সবাই গঠনমূলক বিতর্ক তো। তো এই জাতীয় টেলিভিশন বিতর্ক, এগুলো কিন্তু আস্তে আস্তে আনপপুলার হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে আপনি দেখবেন সিনেমা হল নাই, সিনেমা তৈরি হচ্ছে না, নাটক হচ্ছে না, খেলাধুলা না, নাই। নাটক হচ্ছে, কি ভাষায় হচ্ছে? ফলে এই যে আমাদের মুস্তফা সরোয়ার ফারুকী সাহেব এক ধরনের ভাষা আমদানি করেছিলেন, ওনার অনেক ভালো ভালো কাজ আছে, আবার ওনার একটা ভাষার একটা বয়ানের আমদানিও এখানে কিন্তু আছে। তো এই যে নতুন ভাষা, নতুন জিনিস, এবং এটার মধ্যে আপনি কি দিচ্ছেন, কি ফিলোসফি ইনজেক্ট করছেন, সেটা তরুণ সমাজের মধ্যে হতাশা তৈরি করছে কিনা, সেটা এক ধরনের আজকে যে সোসাইটিতে যে নারীর প্রতি সহিংসতা বলেন, ঘুষ দুর্নীতি বেড়ে যাওয়া বলেন, সেইখানে এই ভাষার, এই গালির কোনো ভূমিকা আছে কিনা, সেটিও আমাদের খুঁজে বের করা দরকার বলে আমি মনে করি। সে কারণে ধন্যবাদ আপনাকে। আজকে তরুণরা যেটি বলছে, যেটাকে অনেকে রাজনৈতিক তত্ত্ব দিয়ে জায়েজ করতে চাইছেন, যে এটা আমার হতাশার বহিঃপ্রকাশ, আমি এর সাথে মোটেও একমত নই। ধন্যবাদ আপনাকে অধ্যাপক রেজওয়ানা করিম সিংটা। কিছু তরুণের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালিগালাজ এবং শিষ্টাচার বহির্ভূত আচরণকে কেউ কেউ জেনজির বৈশিষ্ট্য হিসেবে পোর্ট্রেট করার, তুলে ধরার চেষ্টা করছে, এবং এভাবে পুরো একটি জেনারেশনকে পোর্ট্রেট করা আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে আলাপটা ছিল, এখানে দুটো প্রেক্ষাপট আলাপ মানে করা গাল ভরা একটা কথা, জেনজি, হ্যাঁ হ্যাঁ, জেনজির ভাষা এগুলো। জেনজির ভাষা বলেন বা জেনজি, আমি এখানে খুব সতর্ক করতে চাই, একটি প্রজন্মকে কখনো আক্রান্ত করা যায় না। এটি আপনি রাজনৈতিক ভাবে হোক,
কালচারালি হোক, একটা প্রজন্মকে আক্রান্ত করলে তার ক্ষতিটা আপনি পোষাতে পারবেন না এবং দূরত্বটা আরো বেড়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের দেশে তো আসলে এই ধরনের গবেষণা ওইভাবে হয়ও না, এবং যারা করেন তাদের কথা শোনাও হয় না। কিন্তু বাইরে কিন্তু এই ধরনের গবেষণাগুলো হয়। আমি আপনাকে একটা ছোট ডাটা দিই, এটা আপনার প্রশ্নের সাথে যুক্ত হবে। এইটা আপনার UNDESA ওরা এবং লিওতি নামে একজন গবেষক, তিনি 44টি দেশে জেনজি প্রজন্মের উপরে প্রায় 43,000 প্রজন্মের মানুষের উপরে সে একটা সার্ভে করে, এবং তার প্রেক্ষিতে সে কতগুলা জিনিস বের করেন। এই পুরো জেনজিদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আছে। ওয়ার্ল্ড ওয়াইড এটাকে বলা হচ্ছে নিট, মানে আপনার নো এম্পাওয়ারমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই যে একটা প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্মের কিন্তু একটা গ্যাপ। এটা কিন্তু শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়াতে এটার রেট আরো হাই, 27% 2024 সালের রিপোর্ট এটা। অর্থাৎ এর প্রেক্ষিতে বাংলাদেশে যে কাজটা করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক করেছে, এবং সেখানে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে 1,96,00,000, ওয়ার্ল্ড ব্যাংকের 2024 সালের রিপোর্ট, 1,96,00,000, এবং তাদের এই প্রজেক্টের নাম ছিল আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টে দেখা যাচ্ছে যে এই প্রজন্মের বেশিরভাগ, মানে যেটাকে বলতেছে নিট, মানে তাদের না এডুকেশন আছে, না এম্পাওয়ারমেন্ট আছে, না ট্রেনিং আছে। এই যে না থাকা একটা প্রজন্ম, এই প্রজন্ম তাহলে চলছে কিভাবে? প্রশ্ন আসে না যে চলছে কিভাবে? তো এই যে চলা, এই চলার সাথে একটা বিশাল অর্থ ফ্লোরও কিন্তু যুক্ততা আছে, এবং এটা কোনো পজিটিভ ভাইব্রেশন দিয়ে হয়নি। এবং আরো ইন্টারেস্টিং কথা বলি, 1,26,00,000 মধ্যে আপনার 80% কিন্তু নারী আছে, ওমেন আছে এখানে, কিন্তু এখানেও ওমেন এম্পাওয়ার্ড, ওমেনের সংখ্যা বেশি। আর 27% কিন্তু আপনার ছেলেপেলে আছে। এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংকের আর্ন প্রজেক্টের একটা রিপোর্ট। এই রিপোর্টের ডাটাটা আমি এই জন্য শেয়ার করলাম যে আমার এখানে যেই জিনিসগুলো আপনি দেখছেন, ব্যাপারটা কি সেই প্রজন্মের? যেমন মনে করেন আমরা যে প্রজন্ম, আপনি যদি শুধু রাজনীতি নিয়ে কথা বলেন সেটা একটা গল্প, কিন্তু আমি তো মনে করি না এটা লিমিটেড ইনটু রাজনীতি। এখানে খারাপ ভাষা, অশালীন ভাষার ব্যবহার, এটা কোনো প্রজন্মের সাথে যুক্ততা না। এটা কিন্তু আগেও ছিল, পরেও ছিল, এখনো আছে। প্রশ্ন হচ্ছে আপনি এখন ফর্মাল সেটিং এ অফিসিয়াল ভাষা ব্যবহার না করে এই ভাষাটাকে নিয়ে আসছেন। তার মানে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই যে ফর্মাল সেটিং এর যে একটা ভাষা আছে, এখানে সে এটা কেন লার্ন করতে পারছে না, বা কেন তার এই ভাষাটা নাই? তার কারণ আপনার ওই যে প্রজন্ম তো নেটের ভিতরে পড়ে যাচ্ছে, তার তো ওই ট্রেনিং ইনস্টিটিউশনালিটা নাই, এবং এটা তো রিসার্চের ডেটা বলছে। তাহলে এই প্রজন্মের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে আপনার? এই প্রজন্মগতভাবে আমি তো এই প্রজন্মকে সরাতে পারি না। দেখেন, এই প্রজন্ম একটা ডিজিটাল অ্যাটমসফিয়ারে বড় হচ্ছে। আপনাকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা রিয়েলিজমে বিশ্বাস করি, আমরা রিয়েলিটিতে দেখতেছি। আমরা হচ্ছি একটা জেনারেশন, কারণ এইখানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হয়েছে, মিলেনিয়াম ভার্সেস জেনজি। তা আমাদের জেনারেশনে আমরা কি করেছি? আমরা ইনস্টিটিউশনের ভিতরে ঢুকেছি, আমরা অপেক্ষা করেছি আমারও এক সময় টার্ন আসবে। এই প্রজন্মের কিন্তু সেটা নাই, সে ইনসিকিউর ইন মেনি ওয়েজ। বৈষম্যের ক্ষেত্রে এটা যদি কেউ ভেবে থাকে, যে কারণে 24-এ যখন আন্দোলন হয়েছিল, তখন যখন বৈষম্যের আলাপ ছিল, এইটা আপনি যদি একটু এই পড়াশোনাগুলাতে আমরা যাই, ওখানে প্রাইমারি আলাপটা কিন্তু বৈষম্য নিয়েই ছিল। ইজিপ্টের দিকে তাকিয়ে দেখেন, সেখানেও কিন্তু একটা মুভমেন্ট হয়েছে। সকল মুভমেন্ট, আপনার যতগুলো মুভমেন্ট, বৈষম্য নিয়ে হয়েছিল। সো ব্যাপারটা কি, এই যে একটা জেনারেশন কি চাচ্ছে, সে সলিউশন চাচ্ছে। ফরিদ একটা কথা বলেছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। সে বলেছে যে 90 বছর ধরে, মানে আপনারা তো অনেক মানুষকে দেখলেন, কিন্তু আমরা কি কোথায় আসলাম? এই কথাটা তার মানে ফেলিউর তো আছে। কিন্তু আমি যেটা ফরিদকে যুক্ত করতে চাই, এই যে যারা করে আসছে তারাও কিন্তু একসময় তরুণ ছিল। ঠিক একইভাবে আজকে আবার যেটা হচ্ছে না, তার কনসিকুয়েন্সেস কোনো একদিন এই ফরিদকেই আরেকজন বলবে। মানুষের জীবন ব্যর্থতার সাথে যুক্ত, মানুষের জীবন সবসময় সফলতার সাথে যুক্ত না। এই আলাপটা হচ্ছে মিসিং। মানে আমি কিছুই করি নাই, তাইলে তো আমি এখন আপনার এখানে বসে থাকতাম না। কিছু তো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পরিবর্তনের মাত্রা আমার চাহিদা অনুযায়ী হয়নি। সংকট নাই, আমেরিকাতে সংকট নাই, এমন একটা পৃথিবীতে দেশ দেখান যেখানে সংকট নাই। সংকট তো থাকবেই। প্রশ্ন হচ্ছে আপনি যখন প্রজন্মকে এভাবে আক্রান্ত করবেন, তখন আমার প্রজন্মের মধ্যে আমি কিন্তু সম্ভাবনা দেখি, এই প্রজন্মের মধ্যে কিন্তু অমিত সম্ভাবনা আছে। কিন্তু এটা খুব দুঃখজনক, আমাদের পলিটিক্স যারা করছেন এবং পলিটিশিয়ানরা যে বিভিন্ন দলে আছেন, তাদের টুলস হিসেবে এই প্রজন্ম ব্যবহৃত হচ্ছে কিনা, সেটা যে দলেরই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা যে দলেরই হোক, সেইটা হচ্ছে কিনা সেটা প্রসঙ্গ। অর্থের ব্যবহার হচ্ছে কিনা সেটা প্রসঙ্গ। আপনার কাছে পরবর্তী আবার আসবো। ধন্যবাদ আপনাকে, নীলুফার চৌধুরী মনি এমপি। আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। রাজনৈতিক শিষ্টাচারের কথা সবাই বলছে,
কিন্তু নিজের দলের কেউ প্রতিপক্ষে যখন অশালীন ভাষা আক্রমণ করছে, কোন অনেক নেতারা নীরব থাকেন এবং কেউ কেউ সেটাকে উপভোগ করেন, অ্যাপ্রিসিয়েটও করেন। এই দলীয় নীরবতাটাই কি অশিষ্ট রাজনীতিকে উৎসাহিত করছে না? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। আমি জানি না এতক্ষণ কি কি এত সুন্দর আলোচনা মিস করলাম, অনেকের যাদের শুনলাম ভালো লাগলো। দেখেন, রাজনীতিতে আপনার কথাটা একদম ঠিক, অনেকেই এটা উপভোগ করে কিন্তু সবাই কিন্তু করে না। আমি যদি একটা এক্সাম্পলটা নিই, আমি আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক কথা বলতে শুনেছি, অনেক ধমক দিতে শুনেছি। সে একটা কালচারে বড় হয়েছে আমাদের মতোই, কিন্তু আমি তাকে কখনো নোংরা ভাষায় গালি দিতে শুনিনি। মানে ওনার যে উনি যে একটা ভালো কালচারে বড় হয়েছেন, তার রিফ্লেকশন কিন্তু ওনার মধ্যে আছে। ওনার সাথে কিন্তু অন্য কালচারের বন্ধু বান্ধবও ছিল, Right. আপনারা সবই জানেন। এক্স্যাক্টলি। বাট উনাকে আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত আমাদের মতো এই প্রাতিষ্ঠানিক ছাত্র দল করে নাই, যুব দল করে নাই, মহিলা দল করে নাই, কিন্তু আমি গালি দিতে শুনিনি। তো আমরা তো ফলো করি। তা উনার তো উদাহরণটা রয়েছে, হ্যাঁ। ফলে পরে এই মানে আমি ওটাই শিষ্টাচার বলছি, বিরোধী কাজ আমরা তো ফলো করি। আমরা যারা রাজনীতি করি নিশ্চয়ই প্রত্যেকেরই একজন কিন্তু ফলোয়ার আছে, যে আমি তার মতো হতে চাই, তেমন হতে চাই। তো আমরা যদি ফলো করি তাহলে আমাদের তো ফার্স্ট যিনি উনাকেই ফলো করা উচিত। আমি যদি উনার কথাটা বাদ দিই, আমি যদি উনার মায়ের কথায় আসি, উনি কিন্তু এই দেশের সাথে 40 বছর 45 বছর রাজনীতি করে গিয়েছেন, একদম গৃহবধূ থেকে। তো আমরা যদি ওনাকে ফলো করি, ওনার মুখেও কিন্তু আমি, আপনি বা এখানে যারা আছে কেউ গালি শুনিনি। তাহলে আমরা ফলো করলে তো সবচেয়ে বেস্ট ফলো করে সবাই। তো মানে এবং শালীনতা এবং অশালীন ভাষায় কথা বলা হ্যাঁ, অনেক বড় পার্থক্য আছে, যেটা আমরা কখনো- এখন জি এখন মনে করেন রাজনীতির বীজ বপন করতে গেলে কিছু, আপনি যদি ধান লাগান, ধানের মধ্যে সবই যে একদম পুক্ত হবে তা না, কিছু সেটা চিটা কিছু থাকবেই থাকবেই, right? থাকবেই। তো আমাদের এই চিটা নিয়ে যে গল্পটা, সেটা তো আমরা তো কেউ ওই জায়গাটায় যেতে চাই না। তাইলে কেন আপনার ট্রেনটা চালু হবে? ট্রেনটা তো চলছে এটা। তো এটার সঙ্গে আমি যদি এটার সাথে এটা জুড়ে দেই যে মহান জাতীয় সংসদে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে 55 বছরের সংসদ, ওখানে আপনি মিথ্যা বলেছেন। মিথ্যাটা কিন্তু একটা শাব্দিক শব্দ, সবাই বলে, কিন্তু ওই জায়গাটা কিন্তু মিথ্যাকে মিথ্যা বললে ওটা এক্সপান্স শব্দ, ওখানে আপনাকে বলতে হয় অসত্য। অসত্য। তো আপনি অসত্য বলেছেন। তো মিথ্যাটাকে যদি ভাষার অযোগ্য হয়, তাহলে আপনার এই অন্যান্য শব্দগুলো, আমি যদি এখানে আরেকটা প্রমাণ দিই, কোন একজন নেতা বলেছিলেন, মাননীয় স্পিকার আমি কি আপনার এই সংসদে চোর বলতে পারি? বলছে না, আপনি পারেন না। বলছে তাহলে আমি অমুককে চোর বললাম না। এটা কিন্তু সে খুব সুকৌশলে একটা জায়গায় গেল। জি কিন্তু দেখেন, চোর শব্দটা কিন্তু এক্সপান্স হওয়ার মতো শব্দ। উনি বললেন না বলে কিন্তু বুদ্ধি করে উনি অ্যাপ্লাই করলেন। তাহলে আপনি মনে করেন এইটা শিখলো কোথা থেকে? রাজনীতিতে যদি আসতে হয়, যারা আজকে রাজনীতি করছে এদের ভেতর থেকেই কেউ রাষ্ট্রপ্রধান হবে, এদের ভেতর থেকেই কেউ মন্ত্রী এমপি হবে, আমরা তো সবসময় কেউই সবাই থাকে না। তো তাহলে আপনার যে শব্দটা ওই ঘরের ভেতরটাই এক্সপান্স, সেই শব্দটা অ্যাভেলেবেল করলো কিভাবে বাইরে? তাহলে আমি কিভাবে, এই কথাটা তো পাগলেও নিজের বুঝে। তাহলে এই কথাটা কেন তারা বুঝলো না, বুঝছে না যে এই কথাটা নাকি এটা হতে পারে যে আগামীতে ওই কথাটা আর এক্সপান্স হবে না ওই জায়গায়। কারণ এটা তো একটা আমি যে অসত্য এবং চোর দুইটা শব্দ বললাম, এটা সমাজে প্রচলিত। এটা বললে কাউকে যদি ঘটনা সত্য হয়, কেউ কিন্তু এটাকে গালি আকারে ধরে না। তাহলে ওইখানে যদি এটা এক্সপান্স হওয়ার মতো হয়, সে শব্দগুলো নারীর মানে শরীর কেন্দ্রিক শব্দ, পুরুষের শরীর কেন্দ্রিক শব্দ, সেটা স্লোগানের মুখে মুখে ঠোঁটের আগায় চলে, এবং অকপটে একটা নারীও স্লোগান দিচ্ছে, একটা পুরুষও স্লোগান দিচ্ছে। আমার নিজের হিসাব মিলে না। যেটা মানে এখনো আমরা মানে লজ্জায় লাল হয়ে যায় এই কথাগুলা বললে, সেটা কিন্তু এখন শাব্দিক ভাবে স্লোগানে পরিণত হয়েছে। তো এই স্লোগানে পরিণতটা কিভাবে করলো? আমি স্নিগ্ধার কথায় বুঝলাম যে সে সাউথ এশিয়ার কথা বললেন, কিন্তু আমি আমার দেশটাকে আগে বলতে চাই, আমার দেশের অসভ্যতাটাকে আমি সভ্যে পরিণত করতে আমাদের চাই। দেশের তো একটা গৌরবময় সংস্কৃতি রয়েছে। হ্যাঁ, তো আছে। দায়টা এটার দায়, এটা যে হলো, এটার দায়টা কার? কেন এমন হলো? এটার দায়টা আমি বলবো যে এটা এই যে জেনজিটা তারা আসছে, এবং তারপরে থেকে কিন্তু এই শব্দগুলো আপনার শুদ্ধ ভাষায় প্রচলিত হচ্ছে। এই অশুদ্ধ অপাঙ্ক্তেয় শব্দগুলো শুদ্ধ ভাষায় শুধু প্রচলিতই হচ্ছে না,
আপনার হাজারো হাজারো ছেলে মেয়ে স্লোগানে আপনার যে ধরনের কথা বলছে, যে স্লোগান বলছে, এটা বোধহয় কোনো মানে সভ্য জায়গায় অসভ্য লোকও বলতে পারবে না। সভ্য জায়গায় অসভ্য লোক বলতে দ্বিধা করবে যে এই কথাটা আমি কিভাবে বলি। অথচ আমি শাহবাগের মোড়ে স্লোগানে স্লোগানে আমি এইসব বাজে কথা শুনেছি। আমরা বটবাহিনীর কথা বলি, বটবাহিনীকে আমরা দেখি না, কিন্তু আমরা ফেসবুকে দেখি বা টুইটারে দেখি। সেই বটবাহিনী আপনার আমরা কিন্তু দেখতে বেশি দূর যাইতে হয় না, ওইখানে গেলেই বা ওই শব্দগুলো আপনি ফেসবুক করেন, টিকটকে, সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন যে সমানে আপনার এই ভাষাগুলাই আসছে। তো এই জায়গাটা থেকে আমাদের অবশ্যই যেটুকুই আসছে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। আমরা মনে করি যে এইখানে ওই শব্দগুলো যারা সংস্কৃতিতে পরিণত করছে, এটা কোনো সংস্কৃতি হতে পারে না, নেভার, জি তারা ধন্যবাদ। কিন্তু এইখানে আছে, এই মঞ্চে আছে। সো তারা প্রতিনিধিত্ব করছে, আমি বলবো না তারা এই ধরনের কথা বলছে, প্রতিনিধিত্ব করছে। ধন্যবাদ আপনাকে। তারাই বোধহয় এটা ভালো বলতে পারে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কি বলবেন? দেখেন, বললাম যে বিষয়টাকে ট্যাগিং এ না গিয়ে কারা করছে না করছে এবং এটা গণ অভ্যুত্থানের 24-এর ফেইলিওর সাকসেস, এই প্যারামিটারে আলোচনাটা ডেঞ্জারাস। এটা 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 করা উচিত হবে না। এটা একটা সোশ্যাল মোরাল ডেপ্রিভেশন। এইটাকে ধরে নিয়ে ঠিক করা দরকার, যেটা অ্যাড্রেস কিভাবে করব, গ্যাপগুলো কোথায়। দেখেন, আমরা যারা সোনার বাংলা লেখাপড়া করেছি, আমাদেরকে ডুজ অ্যান্ড ডোন্টস স্কুলে ছোটবেলায় শিখাইছে কিনা? আমাদের বাবাদের জেনারেশনে কিন্তু দেখবেন এই গল্পগুলো ওনারা আমাদের সাথে করেছে। এটা করলি কেন, ওইটা করলি কেন, চট থাপ্পড়, মানে মানে আপনি কার দিকে তাকাইলেন, গার্লস স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ডান দিকে তাকায় শীষ দিল কিনা, এটাও কিন্তু মুরব্বীরা নোটিস করতো ছোটবেলায় স্কুলগুলোতে। তাহলে সেই জায়গাতে আমার গড়ে ওঠার পিছনে আপনি আমাকে আমাকে কিছু শিখাইছেন কিনা, না এটা পুরোটা একটা ভয়েডের মধ্যে রেখেছেন। এত ইনসিকিউর একটা জীবনযাপন করে আমাদের দেশের তরুণরা, কোটি কোটি তরুণ। গ্রাজুয়েশন আপনি যদি সিম্পলি জিজ্ঞাসা করেন না, আমি মাঝখানে যখন তিতুমির আন্দোলন চলে আপনার, তখন এই ছেলে মেয়েদের সাথে আমরা বসছি যে ওদের প্রতিষ্ঠানের নাম, 7 কলেজ আন্দোলন, এগুলো টেগুলো নিয়ে ওদেরকে আমরা বলছি যে তোমার বিশ্ববিদ্যালয়ের নাম যদি আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি রেখে দেওয়া হয়, তাহলে কালকে তুমি চাকরি পাবা? তোমার জীবনে কি ভবিষ্যৎ তৈরি হচ্ছে? তাহলে ওকে আমরা কি হিসাবে ব্যস্ত রেখেছি? আজকে যে সকল ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের ভাড়ায় খাটতেছে, একজন আরেকজনকে মারতেছে, কি নামে মারতেছে? ও একটা ট্যাগলাইন তৈরি করতেছে, ও এইটা, অথবা ওকে মারা ঠিক আছে, হেলমেট বাহিনী ঠিক আছে, নামানো যাবে, কোপানো যাবে। তাহলে আপনি এত অনিশ্চয়তার ভিতরে রাষ্ট্র যখন সুশাসন দিতে পারবে না, ইনস্টিটিউশনাল গ্রিভেন্স অ্যাড্রেস করবার মেকানিজম নাই, তখন এই যে যুথিবদ্ধ ফ্রাস্ট্রেশন গুলো যখন জমতে থাকে, এই জমতে থাকার পরে কি তার ভাষার উপরে লেকচার দেওয়ার মানে আমরা এক্সপেকটেশন করতে পারি কিনা? যে তুমি, তোমার জীবনের নিরাপত্তা নাই, সো হোয়াট? তোমার চাকরির নিরাপত্তা নাই, সো হোয়াট? তোমার বাবা মায়ের বেঁচে থাকার নিরাপত্তা নাই, সো হোয়াট? বৃদ্ধ বয়সে তাদেরকে ওষুধ কিনে দিতে পারবা কিনা, সো হোয়াট? তোমার চাকরিতে প্রমোশন হবে কিনা, এটা মানে কোনো কিছুর নিশ্চয়তায় রাষ্ট্র নিচ্ছে না, সমাজ নিচ্ছে না। কিন্তু আপনি তার কাছ থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ম্যানার রিয়াকশন আশা করছেন। মানে এইটা হচ্ছে তরুণদের কাছ থেকে আশা করাটা খুবই অন্যায় একটা কাজ। বরং যেটা হচ্ছে যে আপনি এমন একটা পরিবেশ তৈরি করছেন, সেই পরিবেশটাতে আমরা অ্যাড্রেস বিষয়টা করছি না। অনেকটা ডিমা কিনা মুরগি আগে ব্যাপারটা হয়ে যাচ্ছে না? না, তা না, কারণ হচ্ছে যে তাদেরকে আপনি আগে নিরাপত্তা একটা দিলে রিয়াকশন তারপর গালি নিয়ে দিবেন। আলোচনা করতেছেন, রিয়াকশনটা কজ না। আমরা একটা রিয়াকশনকে নিয়ে আলোচনা করতেছি, রিয়াকশনটা কজ না। তুষার ভাই একটা জিনিস কারেক্টলি বলছেন, গালাগালি করার সংখ্যাটা কিন্তু খুব সামান্য। সেটা রাজনীতিতে বলেন, রাজনীতির বাইরে বলেন, অল্প কয়েকটা মানুষ আছে যাদের মুখ খারাপ। ইনফ্যাক্ট প্রশ্ন হচ্ছে আপনি এটাকে অ্যাড্রেস কিভাবে করবেন, একটা রিয়াকশনকে আপনি কজ ধরবেন কিনা, যে এটাই কারণ, এটাই ফ্যাক্ট। বাস্তবতাটা তা না। তরুণরা সবাই গালাগালি করছে না, তরুণরা অসাধারণ ক্রিয়েটিভ কাজও করতেছে, প্রতিদিন লেখালেখি করছে, গবেষণা করছে, ইনভেনশন করছে। আপনি দেখেন জাপানে যে ম্যাথ অলিম্পিয়াড হয়েছে, সম্ভবত দেখলাম ম্যাথ অলিম্পিয়াডের হিস্ট্রিতে সবচেয়ে বেশি স্কোর করেছে বাংলাদেশ টিম এই বছর। কোথাও আলোচনা হয়েছে? কোনো টকশো থেকে আমরা এটা নিয়ে কথা বলেছি? না, আলোচনা হচ্ছে। ওদের অ্যাচিভমেন্ট খুবই স্লাইস নিউজ হয়েছে বিভিন্ন জায়গাতে। তাহলে আমাদের তরুণরা যে কোনো র ম্যাটেরিয়াল ছাড়া রোবট তৈরি করতেছে, আমাদের তরুণরা যে গাড়ি বানাচ্ছে, লেখাপড়া ছাড়া ধোলাই খালে যে পশ কার বানাচ্ছে, ল্যাম্বরগিনি বানাচ্ছে, আমরা সেটাকে নিয়ে আলাপ করছি না। ওটাও কি বিচ্ছিন্ন, মানে না, না, সেটাকেও কি আমরা রেগুলার প্র্যাকটিস আনতে পারছি কিনা? না, সেটা তো সেটা কিন্তু আমরা বিচ্ছিন্ন ভাবে হচ্ছে। সেই বিচ্ছুন্ন বিশাল- গালাগালিটা তো তাই। গালাগালিটা বিশাল মেইন সংখ্যক স্ট্রিম না তরুণদের তো। করছি। গালাগালিটা মেইন স্ট্রিম না তো। কয়জন ব্যক্তি, রাজনৈতিক নেতা, কয়জন রাজনৈতিক মুরব্বীকে গালি দিয়েছে? স্ল্যাং শব্দ যদি বলেন, রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রে দ্বিমতের জায়গা অবশ্যই আছে, সেটা শক্ত ভাষা হইতে পারে, কঠিন ভাষা হইতে পারে। কিন্তু যদি স্ল্যাং বলেন, আপনি গত 2 বছরে কয়জন জুনিয়র ছেলে, কয়জন সিনিয়র পলিটিশিয়ান গালি দিয়েছে? আপনি 10 জনের পরে যেতে পারবেন না তো। তাহলে 10 জনের মানে একটা ইস্যুকে আমরা এমন ভাবে সমাজে প্রেজেন্ট করছি যে এটাই হচ্ছে মেইন স্ট্রিম হয়ে গেছে, এটাই মূলধারা। আমরা মনে হয় সারাদিন সবাই গালাগালি করি,
আমাদের মনে হয় কোনো রাজনৈতিক ভাষা নাই। সেটা তো সেটাই না, সেটাই তো বাস্তবতা বাস্তবতা তা না, দিচ্ছে। কিন্তু অনলাইনে গালাগালিটা ভিজিবল, কিন্তু সেইটা আপনি রাজনীতিতে শুধু আনলে হবে না, তো এটা সমাজের সমস্যা। কারণ সব ছেলে মেয়ে তার গালাগালি করছে না যারা রাজনীতি করছে, কিন্তু সমাজের অন্যান্য সেকশনের মানুষ কিন্তু একটা গালাগালি স্খলন করছে। তো হয়েছে, সেটা তো আপনার Certainly, সেটা তো আপনি শুরুতে তো বললাম, অস্বীকার করতে একটা পারবেন না। গ্লোবাল মোরাল ডেপ্রাভেশন হয়েছে। জি। এটা শুধু বাংলাদেশ স্পেসিফিক না, এবং এই মোরাল আসলে ডেপ্রাভেশনের গালিগালাজও তো শিষ্টাচারের মাপকাঠি না, একমাত্র মাপকাঠি হতে পারে না, তাই না? এটা তো না। আর যে দেশে রাজনীতি কিন্তু নাই, আরো অনেক কিছুর সাথেই তো এটা আসলে আরো মৌলিক প্রশ্ন করতে হবে, যেই দেশে রাজনীতি নাই, রাজনীতি ছিল না, সেখানে তরুণরা রাজনৈতিক ভাষাটা কোত্থেকে শিখবে? রাজনৈতিক ভাষার কি সুযোগ ছিল এই দেশে? আপনি দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 20 বছর জিয়া পরিবারের সদস্য বিএনপি নেতাদেরকে নিয়ে কি ভাষায় গালাগালি করেছে। এই যে তরুণ যাকে আজকে নিয়ে আমরা কথা বলছি, যিনি আজকে গালাগালি করছেন, তিনি তো ওই গালাগালিগুলো শুনেই বড় হয়েছেন। তিনি তো ওটাই দেখেছেন যে তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে কথা বলতে হলে এই ভাষায় কথা বলতে হবে, মির্জা ফখরুলকে গালি দিলে এই ভাষাই দিতে হবে। তাহলে আপনি তাকে বিকল্প রোল মডেল এক্সাম্পল কি আমরা তৈরি করতে পেরেছি? তাহলে আমার মনে হয় দায়ের আলোচনা করলে কালেকটিভলি করতে হবে, শুধু একটা সেকশন, একটা তরুণ, একটা জেনারেশন তাদেরকে নিয়ে দায়ের আলোচনা করা যাবে না, তাহলে এটা ন্যায্য হবে না। বরং কালেকটিভলি দেখা দরকার যে আমরা টোটাল জেনারেশন কিভাবে ফেল করছি পরবর্তী জেনারেশনের গুড আপব্রিঙ্গিং এর জন্য, এবং সেই রিজন গুলোতে কাউকে দায় না দিয়ে কালেকটিভ দায় নিয়ে সেটাকে অ্যাড্রেস করাটা জরুরি। এখানে আমাদের বাবা মাদের ফেইলিয়ার আছে, স্কুলের ফেইলিয়ার আছে, মসজিদ মন্দির ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তাদের ফেইলিয়ার আছে, পলিটিক্যাল কালচারের ফেইলিয়ার আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ফেইলিয়ার আছে। এই কালেকটিভ ফেইলিয়ারকে যদি আপনি একটা জায়গাতে ফেলেন, ট্যাগ করেন, তাহলে দেখা যাবে আপনি রেজলিউশনে যেতে পারবেন না। যেটা হবে যে আপনি ব্লেমে চলে যাব। এই জন্য ব্লেমে না গিয়ে যেটা করা দরকার সেটা হচ্ছে রেজলিউশন দরকার। আমরা চাই শিষ্টাচার ফিরে আসুক, যে শিষ্টাচার যেই কারণে নষ্ট হতে পারে সেই কারণগুলোকে অ্যাড্রেস করা দরকার ইকুয়ালি। সেই কারণগুলো যেন না হয়, এই কারণগুলো যেন আমরা সময় ভেদে ডিফার না করি, পার্থক্য না করি, এবং কালেকটিভলি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার আহ্বান করেছিলাম যে আপনি সকল রাজনৈতিক দলের নেতারা যারা সংসদে আছে, সংসদের বাইরে আছে, সবাইকে চায়ের জন্য ডাকেন, ডেকে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট করেন পলিটিশিয়ানদের সাথে, যে আমরা আমাদের কথার সমালোচনার লিমিটটা কোথায় ঠিক করব। ব্যক্তিগত আক্রমণে যাব না, গালাগালি করব না, আবার নিজেরা ছোটদেরকে তুচ্ছতাচ্ছিল্য করব না, সিনিয়রদেরকে আবার নেম কলিং করব না। তাহলে আপনি যদি সেটা করতে পারেন, তাহলে যেটা একটা কালচার ডেভেলপ করতে হবে। কালচার ডেভেলপ করা ছাড়া এটার আপনার তো আইন করে তো ফৌজদারি অপরাধ করতে পারবেন না। দিন শেষে আপনি কয়জনকে জেলে নেবেন? লক্ষ লক্ষ মানুষ যখন একই কাজ করছে, এবং জনগণ যেই কারণে এই জায়গাগুলোতে প্রভোক্ট হচ্ছে, ওই কারণগুলোকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হবে। তা না হলে শুধুমাত্র আপনি চুরি করতেছে, আপনি অর্থনীতি ঠিক করছেন না, বেকারত্ব অ্যাড্রেস করবেন না, খালি চোরকে শাস্তি দিচ্ছেন, এটা আপনি কতদিন দেবেন? ডাকাত ধরছেন, কতদিন দেবেন? একটা বেকার যুবক 30-35 পার হয়ে গেছে, একটা ডিসেন্ট চাকরি পাচ্ছে না, ফ্যামিলি করতে পারছে না, তাকে আপনি একটা অন্যায় করার কারণে আপনি ক্ষুধার্ত, আপনি দেখেছেন যে সিভিয়াতে একটা ছেলে ক্ষুধার্ত হয়ে 2টা পুরি টান দিয়ে দৌড় দিয়েছে। সে সকাল থেকে কিছু খেতে পারছে না, পকেটে টাকা নাই, 3 দিন ধরে চাকরি খুঁজতেছে, গ্রাম থেকে আসছে। তাকে শুধু আপনি শাস্তি দেওয়াটা কি তার জন্য ন্যায্য হলো? তার পিছনের যে ফ্রাস্ট্রেশনের গল্প, রাষ্ট্রের যে ফেইলিয়ার, তার ক্ষুধা, সমাজের যে ফেইলিয়ার, তার পেটের ক্ষুধা, প্রত্যেকটাকে ইকুয়ালি অ্যাড্রেস করতে হবে। করবার পরে আপনি বলতে পারবেন যে তোমার তো গালি দেওয়ার জি। কোনো যৌক্তিক জায়গা ছিল না, আমি তো তোমাকে গালি দেই নাই। ধন্যবাদ আপনি জনাব আব্দুল তুষার। একসময় গণমাধ্যমে মানুষের ভাষা ও রুচি পরিশীলিত করার ভূমিকা রাখতো, শিখতাম, দেখতাম, বলা হতো যে দেখো কিভাবে উচ্চারণ করে, কিভাবে বলে, ভাষাগত কিভাবে গঠন করতে হয় সেটা দেখো। এখন টেলিভিশন, নাটক, টকশো এবং অনলাইন কন্টেন্টে বেয়াদবি, অপমান এবং কুরুচিকে কখনো হাস্যরস, কখনো বা সাহসী বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে দর্শকের চাহিদার অজুহাতে গণমাধ্যমে কি সামাজিক রুচির অবক্ষয়কে উস্কে দেওয়া হচ্ছে না? আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের যে সংস্কৃতি কিংবা আমাদের বিশেষ করে নাটকের ভাষাকে কিন্তু এই গ্রেটার ভারতবর্ষে একরকম উদাহরণ হিসেবে দেখানো হতো। কোনো একভাবে কিন্তু এটা ভয়ঙ্কর ভাবে আপনার একরকম কুরুচিপূর্ণ জায়গায় চলে গেছে। এমনকি আগে পারিবারিক টেলিভিশনটা ছিল, এমনকি নাটকটা ছিল পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো। এখন কিন্তু পরিবারের সবাইকে নিয়ে দেখাও যায় না, সেই জায়গাটা তো নাই। আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি তো টেলিভিশনের মানুষ। আমি টেলিভিশনের মানুষ মনে হয় না, তারপরেও হ্যাঁ, আমি বহুদিন টেলিভিশনে কাজ করেছি। দেখেন এখানে আসলে বিষয়টাকে আমরা অনেক জটিল করে ফেলছি। গালি কি? গালি হচ্ছে একটা খারাপ কাজ। এটা কি কেউ এখানে দ্বিমত পোষণ করবে যে গালি খুব ভালো জিনিস? গালি দেন, আপনি সকালবেলা উঠে দাঁত মাজতে মাজতে কিছু গালি দিবেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি দিতে থাকি গালি, তাই না? গালি শুনে সকলেই দিবে মোরে তালি, এটা তো না। তাহলে গালি খারাপ। খারাপ কাজটাকে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে। কেউ আন্দোলনে, কেউ ক্ষুধায়, কেউ দারিদ্রে। তাহলে সবচেয়ে বেশি গালি দেওয়ার কথা ছিল ডায়োজেনিসের একটা মগ
আর একটা চৌবাচ্চা ছাড়া কিছু ছিল না, তাহলে উনি গালি দেন এখানে, তাই না? সবচেয়ে বেশি গালি দেওয়ার কথা ছিল পৃথিবীর সব দরিদ্র লোকগুলি। পৃথিবীর সকল ধর্মপ্রচারক, সকল সমাজ সংস্কারক কেন ধনী ব্যক্তি না? কেন তারা ক্ষুধায় পাথর বেঁধে পেটে 2টা খেজুর খেয়ে কেন তাহলে মানুষ সংগ্রাম করেছে? সংগ্রাম মানেই হচ্ছে ত্যাগ, সংগ্রাম মানেই হচ্ছে সংগ্রামী ব্যক্তিরা সাধারণ মানুষের চেয়ে আলাদা। Right. সংগ্রামী ব্যক্তি কি সেই লোক নাকি যে সকালবেলা কুৎসিত ভাষায় গালিগালাজ করে? সে যদি এটাকে সংগ্রামের দোহাই দিয়ে জায়েজ করার চেষ্টা করে, তাহলে বলবো যে সে আসলে গালি দেওয়ার জন্য সংগ্রামকে ব্যবহার করছে, অজুহাত। অজুহাত ব্যবহার করছে। এবার আসেন, তাচ্ছিল্য করবেন আপনি, কাউকে করতেই পারেন, সবাইকে সবাই সম্মান করবে এমন তো কোনো কথা নাই, সেটা ব্যক্তিগত পর্যায়ে হবে। আমি যদি ফরিদকে অসম্মান করি, আমি বা তাচ্ছিল্য পোষণ করি, আমি তার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে এটা করবো। বাজারের মাঝখানে দাঁড়িয়ে আমি ওকে গালিগালাজ করবো, এটা করা হচ্ছে কেন? আমি সামাজিক ভাবে, আমি যাকে ব্যক্তিগত ভাবে অপছন্দ করি তাকে হেয় করার সামাজিক ভাবে অপদস্থ করতে চাই। Right. আমি তাকে পছন্দ করি না, সেটা আমার আর তার ব্যাপার, কিন্তু এইটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? বাজারে নিয়ে যাচ্ছি। সেই বাজারটা কোনটা? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে খুব সহজে আপনি আপনার ঘরের মধ্যে বসে থেকে বাজারের মাঝখানে একটা কথা বলে দিতে পারেন। এইবার আসেন, যাকে আপনি আজকে গালি দিচ্ছেন, 6 মাস 9 মাস 1 বছর পরে সেই ব্যক্তিকে আপনার ভালো লাগতে পারে, আপনার মনে হতে পারে এই ব্যক্তি তো আমার বিপদের সাথী, এই ব্যক্তি তো আমার আন্দোলনে আমার পাশে দাঁড়িয়েছিল। হতে পারে না? পারে। অনলাইনে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন আপনি কোথায় কোথায় গালি দিয়ে এসেছেন। যারা যে গালিগুলি দেয় এগুলো তো অনলাইনে থেকে গিয়েছে, ও খুঁজে খুঁজে বের করতে পারে আমি সারা জীবনে যত গালি দিয়েছি ওগুলা সরিয়ে দিব, এই গালিগুলা থেকে যায়, তো সে পার্মানেন্টলি ওইটাখানে রেখে দিচ্ছে। আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন, এটা কি পার্মানেন্ট? এটা তো কোনো পার্মানেন্ট বিষয় না। এখন আমার একটা কাজ আপনার পছন্দ হয় না, আপনার মনে হচ্ছে আপনি আমাকে তাচ্ছিল্য করতে পারেন, কালকে আমার কাজ আপনার অনেক ভালো লাগতে পারে। ভ্যান গগ ছবি আঁকতেন, ওনাকে ওই ওই দেশের লোকেরা ফন খক বলে, তো উনি ছবি আঁকতেন, জীবদ্দশায় ছবি বেচতে পারে নাই। তার সময়ের লোকেরা বলেছে এটা কোনো ছবি আঁকে নাকি, এটা থার্ড ক্লাস, 3য় শ্রেণীর, এগুলো কি? তারপরে যখন পরবর্তী সময়ে তার ছবি কোটি কোটি ডলারে বিক্রি হতে শুরু করেছে, তখন উনি বেঁচে নাই। এখন মনে করেন ওই গালিগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকলে যে ওই বেটা কে, ও ছবি আঁকতে জানে নাকি, তাহলে কি হইতো? এই গালিগুলোকে কাজে লাগিয়ে কিছু লোক বলতো দেখেন ওনাকে এত গালিগালাজ করা হয়েছে, আসলে সে ছবি আঁকতে জানে না। আপনি এই গালিগালাজকে পাবলিক স্ফিয়ারে নিয়ে এসে গালিগালাজকে বৈধতা দিয়ে মূলত একটা সমাজের চরিত্রকে নানান অজুহাতে ধ্বংস করে দিচ্ছেন। এবার আসেন, আমাদের বয়স্ক ব্যক্তিরা ভুল করেছেন। পৃথিবীতে বহু বাপ মা আছে সন্তানকে খাওয়া দিতে পারেন, এই জন্য কি বাপ মাকে আপনি গালি দিতে পারেন, আপনি আমাকে খাইতে দিতে পারেন না, আপনি ব্যর্থ বাবা? এটা দেওয়া যাবে? যাবে না। তাহলে আমরা এখন কেন সমাজের যারা অভিভাবক তাদেরকে আমার কাজ পছন্দ হয় না এদেরকে গালি দিচ্ছি? গালি দেওয়াকে বৈধতা দেওয়ার কারণ কি জানেন? সে প্রকৃত সমালোচনা করতে জানে না, সে একটা মূর্খ, সে একটা ইতর, সে একটা বদমাস। এই যে আমি ইতর আর বদমাস বললাম না, এক্ষুনি দেখবেন ইতর বদমাসগুলি এসে গালি দিতে শুরু করো। উনি কেন ইতর বদমাস বলছে? ও বললে ওইটা সমাজ পরিবর্তনের হাতিয়ার, আমি বললে আরে উনি এই কথা কেন বললো? গালি দেওয়ার জন্য আপনি দেখেন কত অভিনবত্ব আবিষ্কার করা হয়েছে। বাংলা ভাষায় কিছু কুৎসিত গালি আছে, আপনি জানেন তো বাংলা ভাষায় আসলে কুৎসিত গালি নাই। জাপানি ভাষায় নাকি একটাই গালি আছে, বোকা, ওরা বলে বাঁকা। এবং আমাদের বাংলা ভাষায় কিন্তু খুব বেশি গালিগালাজ নাই। আমরা গালি দেওয়ার জন্য উর্দু, হিন্দি, ইংরেজি Right. ব্যবহার করি, আমরা বিদেশি ভাষা ব্যবহার করি। আমাদের গালিগুলি সব উর্দু, হিন্দি এবং খুবই খুবই আপনি নোটেবল। হ্যাঁ। তাহলে বাংলাদেশে আসলে হ্যাঁ, গালি নেই। এই গালিগুলি আমরা দেই। আর সেটা দেওয়ার জন্য ফেসবুক বা মেটা যদি যেহেতু সেখানে বাধা দেয়, সেই জন্য গালি আবিষ্কার করা হয়েছে অন্য ভাষায় কাছাকাছি শব্দ দিয়ে ওই কথাটাকে মনে করিয়ে দেওয়া হয়। তাহলে এই লোকগুলি গালি দেওয়ার জন্য রীতিমতো মেধা খরচ করছে। আপনার পেটে ভাত না, আপনার গালি দেওয়ার মেধা কোত্থেকে আসে? আপনি না খাইতে পারেন না, আপনি গালি দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করেন? আপনাকে না সমাজ শিক্ষা দিতে পারেন নাই। গালি দেওয়ার সময় আপনি সুন্দর করে ওই বিদেশি ভাষাকে নিজের ভাষায় পরিবর্তন করে নিয়ে এসে একটা জায়গাতে হিন্দিতে যেটা বলে ওটাকে আপনি টোস্ট বানিয়ে গালি দিচ্ছেন না? তাহলে কে আপনাকে ওই লেখাপড়া শিখালো? আপনাকে না লেখাপড়া শিখাতে পারে নাই? গালি দেওয়ার সময় আপনার লেখাপড়া কোত্থেকে আসে? সঠিক বানানে আপনি গালি দিতে পারেন, সঠিক বানানে বাংলা লিখতে পারেন না কেন? এই প্রশ্ন তো কেউ করছে না। এই প্রশ্নগুলি করতে হবে। আন্দোলনের নামে, সংগ্রামের নামে গালিগালাজকে আপনি জায়েজ করবেন? এটা অসম্ভব। এই জায়েজ করতে গেলে এটা হবে না। এইটা করতে যারা চায় তারা আসলে সমাজটাকে একটা অ্যানার্কিজমের দিকে নিয়ে যেতে চায়। তারা এই সমাজকে একটা গোলযোগের জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে ছোট বড়, প্রতিবন্ধী অথবা সুস্থ অথবা ধনী এবং গরিব তারা সবাই গালির ভাষায় কথা বলবে। পছন্দ না হলে আপনাকে গালি দিবে। আবার আপনি গালি দিলে বলবে আপনি গরিবকে অপমান করছেন। আবার গরিব দিলে বলবে এটা তো সাবঅল্টার্ন সংস্কৃতি। ভাই, এইসব জ্ঞান বুদ্ধি বিশ্ববিদ্যালয়ে আলোচনা করেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সাবঅল্টার্নের আলোচনাকে নিয়ে এসে আপনি সোশ্যাল মিডিয়াতে সাবঅল্টার্ন তত্ত্ব নিয়ে এসে, যেটা একটু আগে তারেক সাহেব বলেছেন, আপনি গালি জায়েজ করার চেষ্টা করেন। এইবার আসেন গণমাধ্যমের কথা বলি। গণমাধ্যমে এই কুৎসিত নাটক এবং অন্য বিষয়গুলি কেন আসলো কারণ গণমাধ্যমের যে বিকাশ ঘটেছে এটা বাংলাদেশে ক্লাসিক্যাল ধারায় ঘটে নাই। রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের চাল্লু পাল্লু লাল্লুদেরকে এই গণমাধ্যমে লাইসেন্স দিয়ে দিয়েছে। তারা গণমাধ্যমে এসেছে ব্যবসা করতে, নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে, ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, সেটা নিয়ে যেন কেউ কথা না বলে, সেগুলোকে জায়েজ করার জন্য নিজের চামড়া বাঁচাতে গণমাধ্যম পেলেছে। এইবার যখন একাধিকও দেওয়া হয়েছে। গণমাধ্যমের দুইটা জায়গা আছে, একটা সংবাদের দিক আর একটা হচ্ছে সৃজনশীল জায়গা।
যেটা হচ্ছে বিনোদন, যেটা হচ্ছে ক্রীড়া, যেটা হচ্ছে মাথা খাটিয়ে আপনাকে নতুন কন্টেন্ট তৈরি করতে হয়। এখন যে লোকটা নাটক বানায়, আপনি সংবাদকে কিন্তু গালিগালার জন্য দায়ী করতে পারবেন না। সংবাদ হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে সুস্থ ভাষায়, সবচেয়ে সুন্দর ভাষায় সংবাদ রাইট, হয়। কারণ সংবাদ একেবারে সুন্দর ভাষায় লেখে, বানান পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করে। সংবাদ তো এটার জন্য দায়ী না। কে দায়ী? দায়ী হচ্ছে সৃজনশীল অংশটা, নাটক, সিনেমা এবং অন্যান্য যেসব কন্টেন্ট যায়। এটা কেন হলো? এটা কি কারণে হলো? হলো এই জন্য যেটা এখানে এসে এই গণমাধ্যমকে গার্মেন্টস ফ্যাক্টরি মনে করলো। লাইন প্রোডাকশন ভিত্তিতে নাটক তৈরি হয়, প্রত্যেক নাটকের দাম সমান, প্রত্যেক নাটকের মাঝখানের মিনিটের দাম সমান। আপনি যে লোকই নাটকে থাকুক না কেন, মিনিট আপনাকে একই দামে বেচতে হবে, কারণ স্পন্সর বলেছে আমি এত টাকায় মিনিট কিনি। অতএব সে কি করলো? সে এমন লোকদের হাতে নাটক দিয়ে দিতে শুরু করলো যারা ওই নাটক বানানোর উপযুক্ত না। শুভেচ্ছা অনুষ্ঠান তৈরি করতাম আমি, সেখানে একজন জোকার ছিল, সে আমার ওই কৌতুক স্কিটের মধ্যে সবচেয়ে মানে অভিনয়হীন অথবা সবচেয়ে অসৃজনশীল জায়গা যেটা থাকতো, ওই জায়গাটা সে পেত। সেই ভদ্রলোক হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে বড় নাটক নির্মাতা এবং আমেরিকাতে EB1 ভিসা পাওয়া লোক, এবং সে আরটিভিতে নাটক করেছে, আমি নাম না বলি, এবং সেই নাটক জনপ্রিয় হয়েছে কারণ অদ্ভুত রুচিহীন জিনিসপত্র এখানে আছে। কিন্তু কেন এটা তখন আবার শুরু হলো এটা দেখা? গণমাধ্যমকে গণতন্ত্রায়ন হয়ে গেল, সবার কাছে গণমাধ্যম পৌঁছে গেল। যারা বিজ্ঞাপন দেয় তারা চিন্তা করলো যে আমার শুধু ভিউ, লাইক, এটা পাওয়া হচ্ছে আমার কাজ, আমার যত বেশি টিআরপি ওই নাটক তত ভালো। এখন আপনি আমাকে বলেন, একটা জঙ্গলে সব হচ্ছে শিয়াল, তাহলে ওই জঙ্গলে তো শিয়ালের খাবারই সবচেয়ে উপাদেয় খাবার, এবং আমি যদি খাবার বেচতে যাই আমি শিয়ালের খাবার বিক্রি করব। কিন্তু এই বাণিজ্য তো গণমাধ্যমের বাণিজ্য হওয়ার কথা ছিল না। গণমাধ্যমের বাণিজ্য হওয়ার কথা ছিল সৃজনশীলতার বাণিজ্য, যেখানে আপনি এখনো ভারতে কোন বানেগা ক্রোড়পতি, কেবিসি হচ্ছে সবচেয়ে বেশি মূল্যে বিক্রিত একটা বিক্রয় হয় এরকম একটা অনুষ্ঠান। কেন? কারণ ভারতে একটা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ আছে যারা কুইজের অনুষ্ঠান দেখতে বসে। আর আমাদের বাংলাদেশে আমাদের স্পন্সররা কুইজের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে যে এটাতে টিআরপি হয় না। আরে বেটা, টিআরপি হয় না, কিন্তু এটা যারা দেখে তারা ইয়েল বিশ্ববিদ্যালয়ে যায়, তারা হার্ভার্ডে যায়। আমি একটা কুইজের অনুষ্ঠান করতাম, ওই কুইজের অনুষ্ঠানে যারা ছিল, এই পুরো কুইজ অনুষ্ঠানের প্রত্যেকটা ছেলে মেয়ের ডেটা আমার কাছে আছে। তাদের মধ্যে অন্তত 35 জন এখন এই আইভি লীগ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ায়। ওই টার্গেট গ্রুপ আপনি নিশ্চিত করতে পারছেন না, কারণ ওই টার্গেট গ্রুপ আপনার ক্রেতা না। কিন্তু আপনি কি বাংলাদেশে শুধু ক্রেতা তৈরি করার সমাজ তৈরি করবেন? এই পুঁজিবাদী সব ব্যবস্থা কি বাংলাদেশে শুধুমাত্র ঘু বেচার সংস্কৃতি তৈরি করবে কারণ এই দেশে ঘু বেশি বিক্রি হয়? তাহলে যেখানে যে লোকগুলিকে পিছনে পয়সা ঢাললে পরে এই জাতির সম্মান হয়, সেই লোকগুলির পিছনে আপনি পয়সা খরচ করছেন না। তাহলে এই গণমাধ্যমের ঘটনাটা কি ঘটবে? এই গণমাধ্যম কি করলো? সে স্পন্সরের কাছে প্রোগ্রাম বেচতে চায়, স্পন্সর বলে দিয়েছে এত টাকা হলে কিনবো, আর স্পন্সর কি কিনতে চায়? সে যেটা বেচতে চায় ওইটা যারা কিনবে তাদের কাছে সে পৌঁছাতে চায়। আলটিমেটলি আমাদের এই সৃজনশীল অংশটাতে একটা ভাষার প্রচলন হলো, যে ভাষা দিলে পরে সহজে এগুলো প্রচলন করানো যায়। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা কে হলেন? যিনি লিটনের ফ্ল্যাট জনপ্রিয় করলেন, যিনি জাউরা এই শব্দ দিয়ে একটা নাটক করেছিলেন বলে আমি চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালককে সেই সময় ফোন করেছিলাম যে আপনি এই নাটকের এই ভাষা কেন দিচ্ছেন, জাউরা শব্দের অর্থ কি? আজকে আমি প্রকাশ্যে এই শব্দটা এই প্রথম ব্যবহার করলাম। কেন জানেন? এটা না বললে লোকে বুঝবে না যে কোন ভাষার জন্য আপত্তি করা দরকার। এই সংস্কৃতি উপদেষ্টার নাটকে এই ভাষা ব্যবহৃত হয়েছে, তো উনি সংস্কৃতি দণ্ডমুণ্ডের কর্তা হলেন। তো বাংলাদেশে আপনি গালি বন্ধ করবেন কি করে? যে গালি জনপ্রিয় করে সেই লোক আপনার সংস্কৃতির দায়িত্ব পায়। তো বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে যদি প্রকৃত অর্থে আপনি একটি স্বাভাবিক সুস্থ সমাজ তৈরি করতে চান, তাহলে সেইখানকার যে সামাজিক রীতি সেইটাকে শ্রদ্ধা করতে হবে। আমাদের সামাজিক রীতি কি? আমাদের সামাজিক রীতি হচ্ছে গুরুজনকে সম্মান করতে হবে। আমাদের সামাজিক রীতি কি? আমার পাশের বাড়ির যে বাবা তাকে আমি চাচা ডাকি। আমাদের অসংখ্য সামাজিক চাচা আছে, এরা কেউ আমাদের রক্তের চাচা না। সেই চাচারা সন্ধ্যার সময় মাগরিবের সময় বাইরে হাঁটাহাঁটি করলে চাচারা বলতো তুমি বাড়িতে যাও না কেন, তুমি অমুক ভাইয়ের ছেলে না? সেই সংস্কৃতিকে আপনি দূর করে দিলেন, মানে ওই চাচাকে আমার পছন্দ হয় না দেখে আমি গালি দিতে পারবো, ওনাকে আমি তাচ্ছিল্য করতে পারবো। হু সেজ দ্যাট? আমার পছন্দ হয় না মানে উনি গালিযোগ্য হয়ে গেছে? সমাজকে শুরুতেই সমাজের আমাদের সংস্কৃতিকে আঘাত করার একটি জায়গা তৈরি হবে। সমাজে মানে আমার পছন্দ হয় না সেজন্য উনি গালিযোগ্য হয়ে গেল। আপনি দেখবেন কতগুলো শব্দ খুব চমৎকার ভাবে এসেছে। একটা হচ্ছে সম্মতি উৎপাদন, এখন এরা এটা খুব ব্যবহার করে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, চমস্কির আইডিয়া। তারপর আরেকটা শব্দ খুব ব্যবহার করে, হত্যাযোগ্য করা হয়েছে। হত্যা জিনিসটাই তো একটা ক্রাইম। আপনি কোনোভাবেই কি সেটার জন্য কাউকে যোগ্য করতে পারেন বা কাউকে যোগ্য করা যায় এটার জন্য? ঠিক একইভাবে আপনি কি গালি যোগ্য করতে পারেন? গালি তো একটা অন্যায়। তাহলে আপনি কি কাউকে গালি যোগ্য করে ফেলতে পারেন? অথবা বলতে পারেন উনি গালি দেওয়ার উপযুক্ত। আপনি গালি দিচ্ছেন, আপনি একটা অন্যায় করছেন, সেই গালির ফেভারে আপনি আবার যুক্তি তৈরি করেন কি করে? জি, ধন্যবাদ আপনাকে। যারা ফরিদুল হক, সবাই ভিউয়ের পিছনে ছুটছে, রাজনীতিও কি সেই ভিউয়ের পিছনে ছুটছে? আচ্ছা, যে ওইটা বললে ওই রকম একটা শব্দ ব্যবহার করলে
কিংবা অসম্মান করলে হিরোইজম হবে, একটা জনপ্রিয় হওয়া যাবে, করা যাবে, কিংবা দুঃসাহসী বলা যাবে, মানে ওই জায়গায় কি এখানেও কি ভিউর একটা বড় ব্যাপার রয়েছে? আচ্ছা, আমি একটু আরেকটা জায়গা থেকে জিনিসটাকে বলি একটু, এটা একটু ইয়ে লাগবে অনেকেরই। সেটা হচ্ছে আমরা ধরেন যেই প্যারামিটার, আমরা একটা ফোন নিয়ে আসি অনেক, আসলে মানে ওনাদের প্রতি একেবারে অবিচার করা হবে, কারণ অনেকেই ফোনের আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নামটি বলে প্রশ্নটি করুন। কি শুনছি? আব্দুল তুষার স্যারকে ধন্যবাদ দিয়ে ব্যারিস্টার ফুয়াদ না, সাহেবকে অবশ্য একটু আপনার নাম বলে প্রশ্ন করতে প্রশ্নটি করতে চাচ্ছি। হবে এবং শুরু থেকে বলতে হবে, আমরা শুনতে পারিনি শুরুতে। জি, আমি চট্টগ্রামে থেকে বলতেছি। জি বলুন, শুনতে পাচ্ছি। চট্টগ্রাম থেকে বলতেছি। আপনার উপস্থিত সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আব্দুল তুষার স্যারের এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেবের কিছু কথা শুনলাম। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি কি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশে এই মুরব্বীজনকে মানে গালিগালাজ করবে, বা বর্তমান যে প্রজন্মটা সৃষ্টি করেছেন তেমন বাংলাদেশ চান? আপনি কিছুদিন আগে আপনি নিজে লিখেছিলেন যে আমি কোনো শিক্ষককে আমি সম্মান করি না। আপনি আজকে এখানে বসে সমগ্র বাংলাদেশের বিপক্ষে কথা বলতেছেন। এটা তো আপনার কাছে একজন উচ্চশিক্ষিত মানুষ। প্রশ্নটা বুঝতে পেরেছি, প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করবো। আসাদুজ্জামান ফুয়াদ নিশ্চয় পরবর্তীতে এটার উত্তর করবেন। আমাদের হাতে একেবারে সময় নেই, আমরা পরে আরো যদি কিছু ফোন নিতে পারি। আচ্ছা, আমি আরেকটা জায়গা থেকে জিনিসটা আসি। ধরেন যেভাবে বলা হচ্ছে যে অ্যাজ ইফ ধরেন একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা একটা নির্দিষ্ট পক্ষ গালিকে খুব মানে ইয়ে করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। গালি সব জায়গাতেই আছে এবং সবাই এটাকে সেলিব্রেট করে। ধরেন মনিয়াপা খুব চমৎকার ভাবে প্রধানমন্ত্রীর উদাহরণ টানলেন, উনি খুবই ভদ্রলোক, গালি টালি দেন, কিন্তু গালি দেওয়া ব্যক্তিদেরকে আবার উনি পদায়িত করেন। দুইজনের উদাহরণ আমি দিতে পারবো, যদি নাম জিজ্ঞেস করেন বলতে পারবো। গালি যারা প্রকাশ্যে গালি দিয়েছেন, ধরেন ইশরাক, যমুনা আটকায়া প্রকাশ্যে তার নেতৃত্বে গালি হয়েছে। মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, সিটিং অ্যাডভাইজারদেরকে, গণ অভ্যুত্থানের ফেস, তাদেরকে গালি দেওয়া লোককে মন্ত্রী বানানো হয়েছে। এখনো ধরেন মনে করেন যে ষাঁড়ের মতো চেঁচায় ধরেন ইয়ে করা হয়েছে এটা। আবার ধরেন মনে করেন যে রাশেদ খান বহু টকশোতে গিয়া ধরেন একেবারে ধরেন স্ববর্গীয় চবর্গীয় গালি দিয়েছে, বহু জায়গাতে গিয়ে পাবলিকলি দিয়েছে। এরপরে তাকে এই রাজনৈতিক সহকারী বানানো হয়েছে প্রধানমন্ত্রী। তো এইটা আসলে সব জায়গাতেই আছে, এটা সব জায়গাতেই হচ্ছে। কিন্তু আমি একটা জিনিসকে অন্যভাবে দেখতে পাচ্ছি যে গালিটা নিয়ে ধরেন গালিটা নিয়ে ব্যাপকভাবে না না গালি নিয়ে ব্যাপকভাবে আমাদের দলের উপর থেকে তো জিনিসটা এসছে, তো আমি ওইটাকে আসছি। গালি নিয়ে ব্যাপকভাবে ধরেন যে আলাপটা যে মাত্রা আসলো সেটা হচ্ছে হবিগঞ্জের ঘটনার পর থেকে, যখনই হামলা হলো, হামলার ন্যায্যতা তৈরি করার জন্য গালি দেওয়া হয়েছে, এটা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করা হলো। আমি জানি না কে কোথায় কি কি গালি দিয়েছে, গালিগুলো যদি আমরা পেতাম তাহলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, এটা ঠিক, আমরা সমালোচনা করেছি, তাচ্ছিল্যও করেছি, এটা আমিও করি, তাচ্ছিল্য আমি করি। কেন তাচ্ছিল্য করি? কেন? আপনি যে সিস্টেমটা বানায় রাখছেন, এই সিস্টেমের মধ্যে দিয়ে যেটা হয়, ওই সিস্টেমটা হচ্ছে কজ, আমার গালিটা হচ্ছে প্রতিক্রিয়া। খুব সিম্পল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে ভাষা এবং যে ধরেন কি বলে যে রীতি, যে নিয়ম কানুনের মধ্যে দিয়ে দেখেন, সেটা হচ্ছে আমাদের সমাজের খুব ছোট একটা অংশের বানানোর ভাষা এবং নিয়ম কানুন। ধরেন এখানকার মধ্যবিত্ত প্রিভিলেজ ক্লাস, যারা এখানে ধরেন টেলিভিশনে আসে, যারা বই লেখেন, যারা সিনেমা বানাইতে পারছেন, যারা নাটক বানাইতে পারছেন, এটা খুবই একটা প্রিভিলেজ ক্লাস। এটার সংখ্যা আসলে কত? এই ক্লাসটা তৈরি হয়েছে হচ্ছে ব্রিটিশদের ধরেন কি বলে দয়া দাক্ষিণ, এটার একটা ধারাবাহিক জায়গাতে এটা এখানে এসেছে। কিন্তু ধরেন যে জিনিসটা জনপ্রিয় হয়ে যাচ্ছে সেটার ভেতরে খুঁত খোঁজা, যে ধরেন আপনি যখন একটা নাটক, ফারুকের কথা আসছে, আপনি একটা নাটক বানাবেন, সমাজের মধ্যে গালি আছে, তাহলে নাটক কি গালি ছাড়া হবে? নিশ্চয়ই না। তাহলে সমাজের মধ্যে আপনার যেহেতু গালি আছে, আপনাকে ওই তথাকথিত ভালোবাসার নাটকও যেমন শুনতে হবে, দেখতে পারতে হবে, ওইটাও আপনাকে দেখতে পারতে হবে। এবং আপনি যদি সমাজ সংস্কারক কিংবা সমাজ বদলের লোক হন, যারা আপনারা প্রিভিলেজ, তাহলে আপনাকে ওই রুট কজে যায় ওটাকে চেঞ্জ করার জন্য মানে চেঞ্জ করার কি বলে যে উদ্যোগ নিতে হবে, এটা খুঁজে বের করতে হবে যে কিভাবে আপনি এটা উদ্যোগ নেবেন। আপনি যদি আরেকজনকে দোষ চাপায় দেন যে ও গালি দেয়, এরা খারাপ, এটা দিয়ে আপনি এটাকে খারাপ জিনিসটা কিন্তু খারাপ জিনিস কিন্তু খুব আকর্ষণীয়। যেমন দেখেন, আমরা ছোটবেলায় তো খারাপ জিনিস আকর্ষণীয়, আকর্ষণীয় খারাপ জিনিসের প্রতি মানুষ খুব বেশি মানুষ খারাপ কাজ করে না। খুব বেশি মানুষ যদি খারাপ কাজ করতো, আপনি সমাজের এই সিস্টেম নিয়ম শৃঙ্খলা থাকতো না।
এটা না। আমি আপনাকে বলি আকর্ষণীয়, কিন্তু আমি এখানে একটা লাইন বলতে চাই, আমি ফরিদের কথা আমি শেষ করি, একটু লাইনটা বলি। আমরা কিন্তু নাটকে এটাও দেখি যে ধূমপান করছে একজন ব্যক্তি, কিন্তু পিছনে কিন্তু লেখা থাকতো, ছোটবেলা থেকেই দেখে আসছি ধূমপান স্বাস্থ্যের জন্য আমরা ক্ষতিকর। এখনো দিই। আমরা এখনো আমরা এখনো দেখে আসছি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাহলে সমাজে গালি আছে দেখে যদি নাটকে গালিটা থাকে, ওই গালিটা যে কত পর্যন্ত সংস্কৃতি একটা মানুষকে যেমন সমৃদ্ধ করতে পারে, একটা জাতিকে তেমন ধ্বংস করতে পারে। তাহলে ওই জায়গায় নাটকে গালিটাকে কে ইজি করে দিল? সংস্কৃতি আবার সৃজনশীলতাকে আপনি এভাবে আটকাতে পারবেন না। সৃজনশীলতাকে গালি দিয়ে কি সৃজনশীলতা বলে? ব্যাখ্যা করবে, এটা নিয়ে ধরেন আলাদা দীর্ঘ আলোচনা করতে হবে। আর যে শুনি চমৎকার বলছেন যে এই গালির ভাষা আমদানি করা হয়েছে, আসলে ভাষা আমদানি করা হয়নি, ভাষাটা এখানে ছিল। বরঞ্চ যে আমদানি করা ভাষায় এখানে নাটক সিনেমা হয়, সেটার কিংবা ধরেন সাহিত্য হয়, সেটাকে যারা যারা ভাঙতে গেছে, ভেঙে একটা নতুন ভাষারীতি তৈরি করতে গেছে, তারা প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। যার একটা চরম উদাহরণ হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কি বলে যে সাহিত্যকে বলা হয়েছে এখানে বাজারি সাহিত্য। হুমায়ুন আহমেদ যেহেতু অনেক জনপ্রিয়, তথাকথিত ধরেন এখানকার যারা খুবই সুশীল ভাষায় ভালোভাবে যারা এখানে সাহিত্য করেন, যারা কলকাতার ভাষায় যারা সাহিত্য করেন, তারা যেহেতু ওই মাত্রায় জনপ্রিয় হতে পারেন নাই, ওনাদের গায়ে লেগেছে এটা। এই ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তো এইটা আপনি প্যারামিটারটা ঠিক করতেছেন কোত্থেকে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি কোথায় বসে এই প্যারামিটারটা ঠিক করতেছেন, এই প্যারামিটারটা ঠিক করার অথরিটি আপনি কোথায় পাচ্ছেন? আরেকটা জিনিস আমি যে জায়গা থেকে আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই যে গালি নিয়ে ব্যাপকভাবে যে এখন ধরেন আমাদের আলোচনা হচ্ছে, এই আলোচনাটা হবিগঞ্জের পর থেকে তো, এবং আপনিও ধরেন শুরুটা যেখান থেকে করলেন যে আমরা কি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হবিগঞ্জের ঘটনা অনেক আগে থেকেই একটা মিনিট আমি একটু শেষ করি। ব্যাপকভাবে আমি নিজে এটা ফেস করছি, আমার জায়গাটা আপনি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে গালিকে ধরেন ইয়ে করলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি হয়েছে? তাহলে গালি কেন বন্ধ হবে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাদের কথা, যাদের দায়িত্ব, তারা কি সেই দায়িত্ব পালন করেছে? যদি দায়িত্ব পালন না করে থাকে, তাহলে আমাকে একটা মিনিট বিশেষ করতে দেন। যদি তারা দায়িত্ব পালন না করে থাকেন, সেই দায়িত্ব পালন না করলে এই যে ধরেন মনে করেন যে বিপ্লবী যে ধরেন তরুণরা যারা রাস্তায় নেমে এসেছিল একদম খালি হাতে, রাষ্ট্রের বন্দুকের সামনে যারা দাঁড়াইছিল, তাদের কাছে গালি এবং লাঠিচার্জ কোনো অস্ত্র ছিল না। 90 দশকেও ছিল। 90 দশকের সাথে আপনি এটাকে মিলাবেন? 90 সাথে আপনি এটাকে মিলাবেন? রিয়েলি মিলাবেন? আমাদেরকে এটা মিলাইতে পারেন? ভাই আপনি বয়সে বড় হইতে পারেন, কিন্তু আমরা দুনিয়া দেখছি, আমরা পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করছি। না না, এটার সাথে আপনি মিলাতে পারবেন না। আপনি 20 দিনে 1400 মানুষকে মেরে ফেলছে, এটা 90 তে ঘটেছে। আপনি কি ট্রমার মধ্যে দিয়ে এসেছে, আপনি এটা বুঝতে পারেন না? না না, এটাকে জেনারেলাইজ করেন না, এটাকে জেনারেলাইজ করেন না, এটাকে জেনারেলাইজ করেন না, অনুরোধ করি। এটা কষ্টটা বোঝার চেষ্টা করেন। এদের উপরে দায় দিয়ে, এই যে ধরেন যারা রাস্তায় এসেছিল তাদের উপরে দায় দিয়ে, তাদেরকে ছোট করে, তাদেরকে অপরাধী বানিয়ে এক ধরনের কি বলে সোশ্যাল গিল্ট ফিলিং তৈরি করে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। বেরোতে গেলে আপনাকে দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে তাদের কাছে যেতে হবে, বুঝতে পারতে হবে। আপনি যদি এখানে এসে একটা সোশ্যাল সামাজিক মুরব্বী সাজেন যে ওরা গালি দিচ্ছে, ওরা ইয়ে করতেছে, এটি দিয়ে বেরোতে পারবেন না। বেরোতে গেলে আপনাকে অন্য জায়গা থেকে যেতে। আপনি ধরেন এইখানে এই যে ভাই বললেন যে হত্যাযোগ্য, আপনি এখানে রাজাকার, জামাত শিবির, ছাত্রদল করা, এরকম বহু কথা বলে গুম খুন ক্রসফায়ার, এটা বৈধ করা হয়েছে না? এটাই তো হত্যাযোগ্য করে তোলা। হত্যাযোগ্য করে তোলা, যোগ্য শব্দ ভেঙে যদি আপনি তর্ক করেন, এটা তো হবে না। এই ট্রমার মধ্যে দিয়ে তো এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ তরুণরা গেছে। আমি বিশ্বাস করেন 10 বছর, অন্তত 10 বছর আমার অ্যাক্টিভিজমের সময় আমি প্রতিদিন দোয়া করতাম আমি যাতে গুম না হই, আমাকে মেরে ফেলুক, টর্চার করুক, জেলে নেক, খুন করে ফেলুক, আমার আপত্তি নাই, অন্তত আমার লাশ আমার পরিবার পাবে। গুম হলে কি হয়, এরকম বহু পরিবার আমাদের সাথে এখনো আছে। এই ট্রমার মধ্যে দিয়ে, একটা কালেকটিভ ট্রমার মধ্যে দিয়ে এই তরুণ প্রজন্ম এসেছে। এটাকে এত ইজি টার্মে এটাকে আপনি ডিল করতে পারবেন। আপনি ধরেন রাষ্ট্রীয় ব্যর্থতা, রাজনৈতিক নেতাদের ব্যর্থতা বাবার ব্যর্থতার সাথে তুলনা না। রাষ্ট্রীয় ব্যর্থতা, একদম ধরেন একজন মির্জা ফখরুলের ব্যর্থতা আমার বাপের ব্যর্থতা তো এক জিনিস না। কারণ আমি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধরেন মনে করেন সবাই ওনাকে সম্মান করে, আমিও করি। উনি নিজে বলেছেন কয়েকদিন আগে, বলেছেন না যে কোনো কিছুই বদল হয়নি, সব আগের মতোই আছে। তাহলে আমার বয়সের থেকে ওনার রাজনীতির বয়স বেশি, উনি এটা বোঝেন না। এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। উনি কোনোভাবে বিশ্বাস করি না যে কাঁঠাল দিয়ে আম শক্ত হয় না। আমাদের হাতে রাখবেন একটা করাপ্টেড সিস্টেম, চাইবেন আপনি দুর্নীতি ছাড়ালো, আমাদের হাতে একদম সময় নেই। আমি খুব দ্রুত শেষ করি। আমাকে অথরিটি দিল কে, এটা তো প্রশ্ন। তাহলে গালিকে বৈধ করার অথরিটি অন্য কে বা দিল কে? আপনি আরেকজনের অথরিটিকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু তাদের গালির অথরিটি কে দিল এটাকে প্রশ্ন করতে পারবেন না। এটাই হচ্ছে সমস্যা। আপনি শুধু একমুখী প্রভাব দিয়ে বলবেন যে গালির দায় আমরা কেন নিব, গালির দায় নিতে হবে যে গালি দেয় তাকেই, তো একজন তো নিবে না। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার শব্দটা কারা কয়েনেজ করেছিল? নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা করেছিল তাদেরই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা। সেটা তো আজকেই তৈরি হবে না। তাদের আচরণের মধ্যে দিয়ে, তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের কথার মধ্যে দিয়ে, তাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদেরকে ওই পরিবর্তনের চেহারাটা দেখতে পারতে হবে।
কিন্তু সেই চেহারা কি তারা দেখাতে পারছে? পারছে অবশ্যই না। অবশ্যই পারছে, এখন অবশ্যই আছে, পারছে। এখন আছে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারে নাই। এটা অবশ্যই কিন্তু আবার পারছে। বুড়াদের, এটা কিন্তু আবার বুড়াদের প্রবলেম। হবে না, যাবে না, একটা পরিবর্তন হয় হবে না। এই একটা দেখেন, এই যে পরিবর্তন মাঝখানে করতে দেননি। ঢুকতেছে, আমি কিন্তু তার কথার মাঝখানে ঢুকি নাই। এখন এই শিষ্টাচার না, কে না, শিখাবে? আপনার আমি পরে তো আর ইয়ে দেওয়ার এই সুযোগ পাবো না, শিষ্টাচার কে আপনি ঢুকে শিখাবে? গেলেন আরেকজনের আজকে নাই, আমি তো পারবো না তো পরে আমি পরে ইয়ে না, দেওয়ার। আপনি পারবেন না, আরেকটা অনুষ্ঠানে আসবেন। আমি এখন পেয়েছি ফ্লোর, আমি কথা বলবো। না, না, আপনি তো জোর করে ফ্লোর নিয়ে গেলেন। আমি কোথায় ফ্লোর নিয়ে গেছি? আমি না, না, ওনাকে আমি জায়গা যে দেওয়া হচ্ছে, উপস্থাপন আমাকে ওনাকে দিয়েছে, দেওয়া হচ্ছে। আমি জোর জি। করলাম কার উপর? আমাদের হাতে একদম সময় নেই, আমরা জি আমার মনে হয় জি যে ভাই, এই সংক্ষেপে এইটাই হচ্ছে, এই যে- এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যখন কথায় পারবে না, তখন বলবে আপনি জোর করে নিয়ে নিচ্ছেন। জি। জোর আমরা করি নাই। রাজনীতি আপনাকে যখন বলা হয়েছে আপনি আমার চেয়ে বয়সে বড়, তার বলে আপনি বেশি পড়াশোনা করছেন কিনা, এই প্রশ্ন যখন হয়, ওইটাই হচ্ছে সেই উদ্ধত্ত, যে উদ্ধত্ত এই সমাজটাকে শেষ করে দিচ্ছে। জি ধন্যবাদ হাসান তারেক। দেখেন, আসলে একদম এখানে হাসান। কিন্তু কন্ট্রাডিকশনটা আমরা মিস করছি। আসল কন্ট্রাডিকশনটা হলো ফিলোসফিক্যাল, এবং ওই ফিলোসফির জায়গাটা যখন অ্যাড্রেস করতে পারবো না, তখনই কিন্তু আমরা অসহিষ্ণু হয়ে উঠি। এখানে কোনো জেনারেশনকে কেউ কিন্তু ব্লেম করছে না, আমরা প্রবলেমকে আইডেন্টিফাই করতেছি। সে কারণে আজকে আমাদের জোর দিতে হবে কোন জেনারেশনের কি প্রবলেম আছে। আমাদের প্রবীণ জেনারেশনের প্রবলেম আছে, ইয়াং জেনারেশনের প্রবলেম আছে। আমরা উই আর আইডেন্টিফাইং দ্য প্রবলেমস, এবং আমরা এটাকে রিজলভ করতে চাই কিভাবে? অত্যন্ত সহানুভূতির সাথে। এবং সেটা করার জন্য আমাদেরকে বুঝতে হবে আসল কারণটা কি। জি ধন্যবাদ স্মিতা। করণীয়টা না, আমি শুধু এতটুকু বলি যে আসলে গালি ব্যবহার করে তো কারো মন জয় করা যায় না, এটা তো, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু বিষয়টা কি যেটা হয়েছে যে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আপনাকে খাটো করলে বা ছোট করার জন্য গালিগুলোকে ব্যবহার করছি। আমি শিক্ষক হয়ে যখন শুনি যে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যারা গন্ধক, এই শব্দটা শুনতে কালেকটিভলি কিন্তু আমাদের ইগো হার্ট হয়। এখন একইভাবে, ঠিক যেভাবে আমি একটু আগে আপনাকে বলেছি জেন জি প্রজন্ম বেয়াদব, এটা বললে যেমন আপনি রিয়েক্ট করবেন, একইভাবে তো গন্ধ বললেও তো রিয়েকশন আসবে। তাহলে এই ব্যাপারটা কি হচ্ছে, জেনারেশনে তো এটা একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, মানে আমি আপনার অপোজিশনে। এই যে চর্চাটা, এটা কিন্তু এখন এত দৃঢ়, এবং পলিটিক্যালি আপনি একটু দেখবেন প্রত্যেকের নামের সাথে করে একটা করে শব্দ তৈরি করে দেওয়া। এই প্রজন্মের একটা ভীষণ, আমি ত্রুটিই বলছি, তারা, এটা আমার কথা না, এটা গবেষকরাই বলেছেন, এবং তারা কি করছে, আপনার একটা এক একজনকে আউটকাস্ট করে দিতে চাচ্ছে। দ্যাট ইজ প্রবলেমেটিক। যেটা তুষার ভাই বলার চেষ্টা করলো যে আজকে আপনার সাথে যে আমার সম্পর্ক, এমনকি রাজনীতিতেও তো, আপনারা তো এখানে রাজনীতিবিদ আছেন, রাজনীতি কি এরকম জিনিস যে আজকে আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না, দেখে কালকে মতের মিল হবে না? আপনি যে আউটকাস্ট করে দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে, এবং আউটকাস্টের জন্য প্রতিটা মানুষের সাথে আপনার এক একটা করে শব্দ তৈরি হয়, মানে যাকে যেটা ফিটিং করা যায় তাকে সেটা বলে দেওয়া। এই বলে দেওয়ার চর্চাটার মধ্যে একটা সংকট তৈরি হয়, এবং আমরা এই প্র্যাকটিসটা এত বেশি দেখতে পাচ্ছি। এই প্র্যাকটিসটার কিন্তু একটা ভয়াবহতা আসবে, যে কোনো কথায় কথায় গালি দেওয়া, এবং এটাও খুব জরুরি। আপনি পাশ্চাত্য বলেন, এখনকার জায়গা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু, এটা আমাদের হাতে একদম না সময় না, নেই। প্রতিটা জায়গায় কিন্তু আপনার কোন অফিসিয়াল ইনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটিং এর মধ্যে এরকম ভাষা ব্যবহার হয় না। এই সময়টা কিন্তু পার হয়ে আসছে। এটা কিন্তু কোন একটা যুগ অ্যান্টিবায়োটিক ছিল। আছে? এটা কিন্তু এইরূপ একটা যুগ সারানো- ছিল, কিন্তু সেই যুগটা কিন্তু এখন এটা শেপ আপ হয়েছে। এমনকি একটা ছোট কথা শেষ করে দিব, বিদেশে ভাষা, নম চমস্কির কথা বলছেন, মানুষ তো তার চিন্তার মতো এতটাই সেন্সিটিভ হয়েছে যে ওখানে কোনো স্কুল কলেজের বাচ্চাদেরকে আপনার ক্লাস 1-এ কোন ক্লাসে পড়ো এই কথাটা বলে না, বলে গ্রেড 1, ইয়ার 1। কেন বলে? ক্লাস কথাটা বলার সাথে সাথে আমি আপনার সাথে বৈষম্য তৈরি Right, করি। ধন্যবাদ ধন্যবাদ নির্বাচ চৌধুরী মনি। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে 2 মিনিটে করণীয়টা যদি বলেন। দেখেন, রাজনীতিবিদরা করণীয় আসলে কি করতে পারে? করণীয়র আগে যেটা, এই জায়গাটা যেতগুলো কথা শুনলাম, এখান থেকে কিন্তু আসলে তেমন কিছুই আসলো না। কি হচ্ছে শুধু এটাই আসলো, কি হচ্ছে এটাকে আমাদের সময় পাওয়া না পাওয়া ছিল, বেদনা ছিল, সুখ ছিল, দুঃখ ছিল, এখনো আছে। তাহলে যদি এখনো তাই থাকে, আমাদের সময় আমরা অসভ্য, মানে আনসিভিলাইজড বলা, মানে ওই ব্র্যাকেটের মধ্যে সমস্ত গালি ঢুকায় দেওয়া যেত, মানে তুমি আনসিভিলাইজড, এটাকে ইন্ডিকেট করে গালি দেওয়ার দরকার ছিল না। তো গালি যে ছিল না পৃথিবীতে তা না, ওখানে শালীনতা। শালীনতা। তো এখন যে গালিটা, সেটা কিন্তু আপনার একদম ইন্ডিভিজুয়াল জি। অ্যাটাক করে। এই ইন্ডিভিজুয়াল অ্যাটাক করা মানে কি জানেন? যাতে আপনার বেসিক জিনিসটা হারিয়ে যায়, বেসিক জিনিসটা হারিয়ে যায়, ঘুরে ঘুরে আবার সেই রিভলভিং চেয়ারের মতো আবার আপনার আইএমএ জাহিলিয়ার যুগের মতো আপনার ওই জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই জায়গাটায় যাতে না নিয়ে যাওয়া যায়, জি। সেই জন্য আমাদের চর্চা করতে হবে। ধন্যবাদ আপনাকে একদম 30 সেকেন্ড। ওই যে প্রশ্ন করেছিল না, করেছিল, প্রশ্ন হচ্ছে প্রশ্ন যে এখানে কেউই আসলে গালিকে জাস্টিফাই করার চেষ্টা করে নাই, সবাই বোঝার চেষ্টা করছে কারণ। একটা বিষয় হচ্ছে, কাউকে ব্লেম দেবার আগে যদি আমরা রিজনিংটা খুঁজে না পাই, তাহলে আপনি রেজলিউশনে যাইতে পারবেন না।
সমাধান পাওয়া যাবে। কজ এন্ড রিয়াকশনকে একাকার করা যাবে না। রাজনৈতিক প্রশ্নকে সামাজিকভাবে উত্তর খোঁজার চেষ্টা করাটা অসুন্দর হবে। শিক্ষকদের ব্যাপারে যেটা বলেছে এই ভদ্রমহিলা, আসলে আমার পুরো ইন্টারভিউ শোনেন নাই। লম্বা ঘন্টার উপরে পডকাস্ট করেছি, শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের কোয়ালিটি, ছাত্রদের বিলায় লম্বা আলোচনা আছে পডকাস্ট। আমার অনুরোধ থাকবে পুরোটা শুনবেন। জি। কোনো শিক্ষক অপমান করা হয়নি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আর দর্শক, আজকের মতো শেষ করছি কেমন বাংলাদেশের অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।